পরিষ্কার করে বল। একদমই না, শূন্য। কে বলবে? রূপম? ওটাই বলতি, মানে ভুলটাই। ও কোথায় একটা ভুল বলেছে, কোথায় একটা ভুল আছে। অসীম দূরত্ব বলে দিলেই বিভাবের ডেফিনেশন হতে পারে না। ও কি বললো ভালো করে একবার শোনা, একবার বল। বল যেটা বললি বল না। আরে ভুলটা তাহলে ধরা পড়বে, বল। একক ধনাত্মক আধানকে, যেটাও বলেনি। ওকে, এরপরেও যদি বলি ভুল আছে, এর থেকে পারফেক্ট। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সেখানে কোনো ভুল নেই। আর কোনো লাইন জোড়া যায় কিনা? গতিশক্তির পরিবর্তন ছাড়া। আর গতিশক্তি যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু এই ডিফাইন করা যায় না। কারণ কি, গতিশক্তি চেঞ্জ হলে স্থিতিশক্তি চেঞ্জ হবে। এবার তুই ভেবে দেখ, ক্লাস 10-এ হয়তো এটা বলা হয়নি, কিন্তু তুই মেকানিক্স পড়েছিস। গতিশক্তি যদি পাল্টে যায় তাহলে স্থিতিশক্তিও পাল্টাবে, আর স্থিতিশক্তি পাল্টাবে বিভব পাল্টে যাবে। তাহলে যখনই তুই ডিফাইন করবি তোকে বলতে হবে গতিশক্তির পরিবর্তন ছাড়া। আবার যদি আমি এনসিআরটি তে ফিরে যাই, এনসিআরটির কিছু লাইন তোকে জানতেই হবে। কিছু যে লাইন ভুলও আছে সেটা আমি শেষের দিকে বলবো। ভুল লাইনটাও তোকে জেনে যেতে হবে, নাহলে কোনো পরীক্ষাতে গিয়ে ফেঁসে যেতে পারে। কিছু কিছু লাইন ভুলও আছে, মানে হয়তো ওর থেকে পারফেক্ট কিছু হতে পারে, কিন্তু মানে এনসিআরটি আমাদের কাছে গীতা, বাইবেল, কোরআন যা বলতে পারিস, ওখানে যেটা লেখা আছে ওটাই ওরা নেয়। যে কোনো পরীক্ষা দিতে যাবি এসএসআর রিজনিং, হয়তো তোর মনে হচ্ছে ওটা ঠিক না, এনসিআরটি তে লেখা আছে মানে ওটাই ঠিক। সুতরাং দিনের শেষে, বছরের শেষে গিয়ে কিন্তু এনসিআরটি পড়তে হবে। ওকে, তো ফার্স্ট তাহলে ডেফিনেশনটা লেখ। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে, ফ্যানটা এবার খুলে দিতে হবে, গরম পড়ে গেল। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাহাই বিভব, কিন্তু ব্যাকেটে লিখে রাখবি গতিশক্তির পরিবর্তন ছাড়া। লাইনটা লিখে রাখবি, কারণ কোনো সময় যদি কোশ্চেনে ফেলে দেয় তখন ওটাই প্রপার। তুই হয়তো দেখবি দুটো অপশন দেওয়া থাকলে, একটাতে এমনি ডেফিনেশন দিয়েছে, একটাতে গতিশক্তির পরিবর্তন ছাড়া, তাহলে তোকে কিন্তু সেকেন্ড লাইনটা নিতে হবে। তবে বিভব অনেক সোজা তড়িৎ ক্ষেত্রের থেকে, আস্তে আস্তে আমরা দেখবো। এবার তাহলে কে বলবে? ওই সেই কোণে স্মৃতিকোণা আসছে না? হ্যাঁ, স্মৃতিকোণা বল। বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? সব থেকে সোজা বলছি, বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? আসতে বলার লোক শুনে নেবে। বিভব স্কেলার রাশি, বিভব কিন্তু স্কেলার রাশি, লিখে রাখ। বহু জন হয়তো জানতাম না, লজ্জার কিছু নেই, খাতায় লিখে রেখে দেবো। বিভব স্কেলার রাশি। স্কেলার রাশি বলেই আমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। কারণ দেখ, তড়িৎ ক্ষেত্রে যখন নির্ণয় করছিলি তখন কি, ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখানে কোনো ডাইরেকশনের ব্যাপার থাকবে না। বিভবের অঙ্ক অনেক ইজি, মানে আর আর হয়তো মিনিট 15-20 পরে মনে হবে যে বিভবটা কোনো ব্যাপার না, হয়ে যাবে, টাইম দিতে হবে। এরপরে তাহলে বিভবের যেহেতু ডিরেকশন নেই, তাহলে বিভবের মান কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে? আর যদি আধানটা ধনাত্মক হয় তাহলে ধনাত্মক, যদি আধান ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক। তাহলে বিভবের গাণিতিক রূপ কি? ভি সমান, এটাও টেনে লিখেছিলাম, ডব্লিউ বাই কিউ, তাই তো? টেনে লিখে আছে ভি সমান ডব্লিউ বাই কিউ। এবার দেখ, এটাকে একটু ডাইমেনশনালি আমি সলভ করার চেষ্টা করছি। যদি আমি তোকে বলি বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কি সম্পর্ক, তিলোত্তমা? বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কি সম্পর্ক তুই এখান থেকে বের করতে পারিস, যদি একটু বুদ্ধি খাটাতে পারিস। বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কি সম্পর্ক?
মানে ইকুয়েশনটা কি, বিভব আর তড়িৎ ক্ষেত্রের সমীকরণ। আচ্ছা এখান থেকে ভেঙেই দেখি, দেখো অত অত মাথায় মাথায় চাপ নিয়ে লাভ নেই। তাহলে ডব্লিউ সমান কি আগে বল। এখান থেকে আমি এই পাশে আমি লিখছি ই সমান কি লিখছিলি, দেখ এফ বাই কিউ। দেখতে কেমন একই রকম না? ই সমান ডব্লিউ বাই কিউ, ই সমান এফ বাই কিউ। তুই ভালো করে দেখ, এইখানে বোথ সাইড একটা আর গুণ করে দেব। আমি স্কেলারে লিখছি, কোনো ভিক্টর লিখিনি, এটাই তো ডব্লিউ, এটাই তো ডব্লিউ। তাহলে ডব্লিউ বাই কিউ সমান ভি, ভি সমান ইন্টু আর, তাই না? তাহলে আমি এর সমীকরণ তো আগে জেনেছি, তাহলে লিখি না, তাহলে লেখ ই সমান এফ বাই কিউ, ফার্স্ট লাইন লেখ, বোথ সাইডে আর গুণ করে দে। তাহলে বোথ সাইডে যদি আর গুণ করে দিস দেখ, তাহলে এটা কি হচ্ছে, আমি এটা কি হচ্ছে দেখার দরকার নেই, এখানে এফ ইন্টু আর করলে কত ডব্লিউ, কিউ সমানই তো ভি বলছি। তার মানে অ্যাকচুয়ালি কি এটা সমানই ভি, তাই না? ডাইমেনশনালি ব্যাপারটাকে অনেক ইজিলি দেখা যায়, পরে তো তখন ভেক্টরে যাবে। তাহলে ভি সমান ই ইন্টু আর। তাহলে ভি এর গাণিতিক রূপ কি হবে, কে কিউ বাই আর, নিচে আর স্কয়ার ছিল একটা আর কেটে গেল, তাহলে ভি এর গাণিতিক রূপ কি হবে, কে কিউ বাই আর। ই ছিল কে কিউ বাই আর স্কয়ার, পাশে একটা আর গুণ করছিস দেখ, তার মানে কি নিচের একটা আর কেটে গেল, ভি হচ্ছে কে কিউ বাই আর। মহাকর্ষ আস্তে আস্তে মনে পড়ে যাবে, ওখানেও বলেছিল জিএম বাই আর, ওখানে বলছিলাম জিএম বাই আর, এখানে কে কিউ বাই আর, ওখানেও মাইনাস হচ্ছিল, এখানেও মাইনাস হবে, দেখা যাবে পরে। তাহলে আমি এখন বিভব পড়ছি, স্মৃতিশক্তি পরে যাব, এখান থেকেই স্মৃতিশক্তি নিয়ে আসবো পরের ক্লাসে। তাহলে বিভবের গাণিতিক রূপ মোটামুটি জানতে পারলাম, তাহলে এখান থেকে দুটো পার্ট করে রেখে দে, খুব ছোট ছোট জিনিসও খাতায় লিখে রাখ, পরীক্ষায় ভুল করি। তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে ভি পজিটিভ, ঋণাত্মক আধানের ক্ষেত্রে ভি নেগেটিভ, যেহেতু ওর কোনো ডাইরেকশন নেই, প্লাস আধান হলে প্লাস, মাইনাস আধান হলে মাইনাস, সোজা কথা। এগুলোর উপরেও বেশ করে কোশ্চেন হয়, তখন আমরা ঝামেলায় পড়ে যাই। হয়েছে, এবার একটু একটা চেনা অঙ্কে ফেরা যাক। অঙ্কই তো আছে দিনের শেষে, তড়িৎ ক্ষেত্রে করেছিলাম কোশ্চেন, মাইনাসটাই কর, প্লাসটা নয়, সেটা তুলে নিয়ে যাচ্ছি। চিনতেই পারছিস ই বের করেছিলাম, এখানে ভি বের করবো, কি কোশ্চেন। কোশ্চেনটা নিশ্চয়ই চেনা যাচ্ছে, আগের চ্যাপ্টারে করেছিলাম তো, ই ক্যালকুলেট করেছিলাম, তড়িৎ ক্ষেত্রে কত হবে। একই জিনিস, শুধু ও বিন্দুতে বিভবের মান কত। আগে ছবিটা এঁকে নিবি, ছবিটা জুম করছি। মাইনাসটা এখানে করে নেয়, তাহলে প্লাসটা বাড়িতে করে দিতে পারবি। এ আমার তো হবে তো, হুম, অবাক হয়ে দেখি।
এই কতক্ষণ পারিস। এখানে বলেছি দিকের কোনো ব্যাপার নেই, প্লাস চার্জের জন্য প্লাস বসবে, মাইনাস চার্জের জন্য মাইনাস বসবে। তাহলে ও বিন্দুতে আগে মোট বিভব লিখে ফেল। ও বিন্দুতে মোট বিভব কত হবে, জাস্ট পরপর বসাবো। তাহলে প্রথমেরটার জন্য কত, কে কিউ বাই এ, ফার্স্ট এইটা। নেক্সট এই দুটোর মধ্যে কত হবে, তাহলে মাইনাস যেহেতু আছে সামনে একটা মাইনাস আসবে, কে কিউ বাই টু এ, ফর্মুলা তো কে কিউ বাই আর। তারপরটা আবার কি হবে, প্লাস হবে, কে কিউ বাই ফোর এ, দরকার নেই প্লাস ডট ডট করে দেয়, এরকম করে ইনফিনিটি হবে। দেখতেই পাচ্ছি জিপি সিরিজ আসবে, টু কে কিউ বাই থ্রি, একদম। তাহলে কে কিউ বাই এ কমন নিয়ে নে, তাহলে কত হচ্ছে, ওয়ান মাইনাস হাফ প্লাস একের চার, এটা মাইনাস হবে, এই। এরপরে তো নিশ্চয়ই পারবি রূপম নাকি, হয়ে গেছে নাকি, এখন চিনতে পারছি, এত দূর হয়েছে। তাহলে কি জিপি সিরিজের ফর্মুলা মনে নেই, অসীম। জিপি সিরিজের ফর্মুলা কি ছিল, এ বাই ওয়ান মাইনাস আর, তড়িৎ ক্ষেত্রে করেছিলাম অঙ্ক, এখানে এ কত, ওয়ান, তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত, মাইনাস হাফ, ভালো করে দেয়, আর এর ভ্যালু মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই এর যোগফলটা কত দাঁড়াচ্ছে, দেখ নিচে তিনের দুই মানে কত, দুইয়ের তিন, তাহলে দুইয়ের তিনটা সামনে চলে আসবে, তাহলে দুইয়ের তিন কে কিউ বাই এ, এই বিভব। তাহলে মুখে মুখে পারবি, যদি এটা প্লাস থাকতো কি হতো, তখন ওয়ান মাইনাস হাফ হয়ে যেত, তখন উপরে শুধু একটা দুই হতো, নিচে তিনটা থাকতো না, টু কে কিউ বাই এ। একটু প্র্যাকটিস করতে লাগলে দেখবি সব উত্তরও মনে থেকে যাবে, চাপ নেই। পরীক্ষার সময় দেখি প্রচুর চেনা অঙ্ক থাকবে, এগুলো তাড়াহুড়ো করে উত্তর বসাতে যাবি না, তখন ফেসে যেতে পারবে, দেখে নিবি। তাহলে প্লাসটা বাড়িতে করে দিবি, হোমওয়ার্ক করে রাখ। একই ছবি হবে, শুধু সমাধান গুলো প্লাস কিউ হবে, বাড়িতে করে নেবি, খাতায় করে রাখবি, কারণ শেষে যখন যাবি, বা এখন মনে করিয়ে দিলাম বলে সব মনে পড়ে গেল, এখন ক্লাসটা করতে দিলে পেরে যাবি, পরে তো আবার ভুলে যাবি না, তাই না? খাতায় করে রাখবি, বেসিক জ্ঞান দেখাতে গেলে মুশকিল হয়ে যাবে, এরকম নয়, বেসিক জ্ঞান কাউকে দেখাবি না, কি বুঝলি, ওই জন্য তুই দেখাস না তাই, তাহলে পরীক্ষা এটা বলেছিস না, যে বেসিক জ্ঞান দেখাচ্ছিল বলে আমি ঘুম পাচ্ছি। আচ্ছা, এবার বিভাবে যেমন অঙ্কগুলো করেছিলাম এখানেও তেমন হবে, এখানে বসে বসে অঙ্ক করাবো, এইগুলো একদম চিন্তা ভাবনা রাখবি না মাথায়, শুধু আমি ছবিগুলো আঁকছি, প্রত্যেকটা হোমওয়ার্ক দেবো, একটা খালি করতে দেবো, সব জিনিস একই হবে। এবার বুঝতে পারবি তড়িৎ ক্ষেত্রে কেন ধরে ধরে পড়াচ্ছিলাম, এবার পড়াবো কম, হোমওয়ার্ক বেশি দেবো, সবই বাড়িতে করবি, তো আমি পড়াগুলো দিয়ে দেবো। ত্রিভুজের একটাই কম্বিনেশন হবে, তার ত্রিভুজের কম্বিনেশন করে লাভ নেই, এখানে কোনো ডাইরেকশন নেই তো। ফার্স্ট এটা ধর, এখানে সব হচ্ছে কিউ আধান আছে, আর এখানে যদি প্লাস মাইনাস দিয়ে দেখি, খুব একটা লাভ কিছু নেই, একটা করলেই হবে। এখানে হচ্ছে সব কিউ আছে একটা, একটাই ধর একটা কর্নারে মাইনাস কিউ, বাকিগুলো কিউ, একটাতে হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ প্লাস, এই কম্বিনেশন গুলো মোটামুটি পরীক্ষায় দিতে পারে, আর এগুলো প্রত্যেকটাতে একটু করে নতুনত্ব থাকে, প্রত্যেকটারই হচ্ছে এগুলোর কি, কর্ণের ছেদ বিন্দু, এটার মধ্যমার ছেদ বিন্দু, একই রকম তোকে বিভব বের করতে দেবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, না বললেও সমান ধরে নিবি, প্রত্যেকটা এ লিখে দে, আগে ছবিগুলো এঁকে ফেল, তার মধ্যে 3 নম্বরটা এখানে করতে দেবো, বাকিগুলো সব হোমওয়ার্ক। বিভব আর ধারকত্ব সোজা অনেক,
তড়িৎ ক্ষেত্রের থেকে। এখন মোটামুটি আবার সোজা চলছে, আবার একটু কনসেপ্ট ফিরবে হচ্ছে ম্যাগনেটিক। কনসেপ্ট ফিরবে আমাদের সব থেকে টপ কনসেপ্ট এই সেমিস্টারে। রাজা রাজা ভাব লাগবে দেখি যখন ম্যাগনেট কিসব কিসব করে যাচ্ছে। 3 নম্বরটা করে দেখো, বাকিগুলো কমন। কত হবে 3-এরটা তোমার? 2, একদম ফাটাফাটি। হয়েছে? ঠিক নেই, বলেছি তো, প্লাস মানে প্লাস, মাইনাস মানে মাইনাস। এখানে দিকের কোনো ব্যাপার নেই, ডাইরেকশন দেখার কোনো জায়গা নেই। ধর আমি এই 3 নম্বরটাই যদি আসছি, যাদের বুঝতে ধর অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, তাদেরই অসুবিধা হবে যারা আগে ঠিক করে পড়িসনি। এসব জিজ্ঞেস টিজ্ঞেস করতে যাচ্ছি না, মান সম্মানের ব্যাপার, আবার ধরা পড়ে যাবি কোথায়। তিরাত্তম হয়েছে, তার মানে আগে ঠিক করে পড়া হয়। হবেটা বলে থেকে আগে বল, এই কর্ণের দৈর্ঘ্য কত হয়? √2a। তাহলে কর্ণের হাফ কত হবে? √2a/2। তাহলে এই প্রত্যেকটা দূরত্ব আমি যখন এখানে ক্যালকুলেট করবো বিভব, তার মানে এখানে তো +1 অধান আছে তড়িৎ ক্ষেত্রের মতো। তাহলে এই প্রত্যেকটা দূরত্ব কত? না a/√2। এটুকু তাকে ক্যালকুলেট করে নিতে হবে। প্রত্যেকটা দূরত্ব a/√2। এবার তুই যদি যোগ বিয়োগ করিস, দেখ তড়িৎ ক্ষেত্রে ঠিক উল্টোটা। এখানে কনসেপ্ট হয়ে গেলে দেখে দেখে করতে পারি। তড়িৎ ক্ষেত্রে কি ছিল? দুটো কোণে যখন বিপরীত আধান ছিল তখন যোগ হয়ে যাচ্ছিল। কেন? একটা আকর্ষণ করছিল, একটা বিকর্ষণ করছিল। কিন্তু এখানে ভালো করে দেখ, এখানে বিপরীত আধান মানে কি কেটে যাবে। কারণ তুই এইটার জন্য বিভব কত লিখবি আমাকে বল, আমি প্রত্যেকটা লিখছি। তো এটার জন্য কত তাহলে? KQ/a/√2। √2টা উপরে তুলে দিই। এইটার জন্য কত হবে? এখানে মাইনাস আসবে, তাহলে দুদিক কেটে গেল, তাহলে শুধু এই দুটো থাকবে। প্রত্যেকে তো একই, শুধু প্লাস মাইনাস। তাহলে তুই যদি যোগ করে যাস, এই প্রথম এটার জন্য কত হবে? তাহলে -KQ√2/a। এটা প্লাস আছে, তাহলে +KQ√2/a। তারপর আবার এটা কি আছে? প্লাস আছে, তাহলে KQ√2/a। আবার এটাও প্লাস আছে, +KQ√2/a। তাহলে প্লাস মাইনাস একটা কেটে গেল, তাহলে কত এলো? 2√2 KQ/a। এতে কোনো দিকের ব্যাপার নেই, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, সোজা কথা। কমপ্লিকেটেড ব্যাপারই নেই। ওই জন্যই তো এটা স্কেলার। স্কেলারের সুবিধা হচ্ছে এটাই, ভেক্টর হলে অসুবিধা অনেক ছিল। এবং দেখবি মোটামুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কম্পেয়ার করে রাখবি। তড়িৎ ক্ষেত্রে তাহলে কি ছিল? দুটো যখন অপোজিট সেম সাইন ছিল, তখন কি হয়ে যাচ্ছিল বল? কেটে যাচ্ছিল ওখানে। দুটো সেম সাইন যখন ছিল ভেবে দেখ, কেটে যাচ্ছিল কোনাকুনি। এখানে দুটো কোনাকুনি সেম সাইন থাকলে যোগ হয়ে যাবে, কারণ প্লাস প্লাস যোগ হয়ে গেল। এই তো ব্যাপার। তাহলে 4 নম্বরটা দেখেই বুঝতে পারছিস 0 হবে। দেখ কোনে বিপরীত সাইন আছে। আর এটা কি হবে? এটা এখনই মুখে বলে দিতে পারিস, এখানে 4টে আসবে, তাহলে 4√2 KQ/a। এটাই 3টে আসবে, এক একটা দূরত্ব থেকে বের করতে হবে। কত ছিল দূরত্ব গুলো? আরে a/√3 এখানে। তাহলে এখানে যদি a/√3 হয়, তাহলে কত? এক একটার জন্য কত? √3 KQ/a। তিনটের জন্য 3√3 KQ/a। উঠে গেলে কিছু নেই, দেখে দেখেই উত্তর করা যায়। সবগুলোই বলে দিলাম, বাড়িতে করবি একদম। যেদিন পড়তে আসবি তার আগের দিন করবি, আজকে মনে থাকবে। 2-4 দিন পরে যদি ভুলে টুলে যাস নাকি বল শুভ, নিজের একবার মেমোরি টেস্ট করে নে হচ্ছে কিনা। সবাই বুঝতে পেরেছিস তো? বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? কি রে তোরা পিছনে বুঝতে পেরেছিস না পারিস নি? বল, পরেরটা যখন জিজ্ঞেস করবো কিন্তু বলতে হবে। না পারলে বল যে পারিনি, আমি আবার বলবো। সোজা জিনিস। সৃজা, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বুঝেছিস তো? স্মৃতিকণা, বুঝেছিস? তাহলে মনে থাকবে তো? তাহলে কি বিভব তাহলে কি রাশি? স্কেলার রাশি। নেক্সট একটা অঙ্কে যায়, এটা সোজা হলো। সারা জীবন তো আর সোজা কোশ্চেন করবি না, না?
পরে ওরেই দেখ কোশ্চেনটা চিরাত্তমা বুঝেছিস তো? হ্যাঁ, পারলি না কেন কোশ্চেনটা করতে? পড়িস নি? টুয়েলভে এটা মনে রাখবি যে পরীক্ষা হলে নাম্বার যদি কম আসে, প্রতিটা পরীক্ষাতেই কিন্তু বাড়িতে কথা বলবে। এখানে কিন্তু ইলেভেনের মতো ছাড় নেই। ইলেভেন বলে আমি কিছু বলিনি। প্রতিটা পরীক্ষাতেই বাড়িতে কিন্তু কল যাবে নাম্বার যদি কম পাস। এটা মনে রেখে পড়াশোনা করবি। এখানে আছে কি বলেছে দেখ, ছবি এঁকে দিয়েছে, লেখাটাকেই ছবিতে আঁকা আছে দেখ, তাহলে একটা 2 মাইক্রোকুলম আধান কোন বিন্দুতে আছে? 2 0। আর একটা -4 মাইক্রোকুলম আধান তাদের কোন বিন্দুতে আছে? 2 0 বিন্দুতে। তাহলে বলেছে বিভব বের করতে কোন কোন বিন্দুতে। একটা বিন্দু বলেছে 4 0, আর একটা বলেছে √0 √5। এই দুটো বিন্দুতে বিভবের মান কত হবে? তাহলে আগে এই ছবিটা এঁকে নিলেই তো হয়, এই দুটো বিন্দুতে বিভবের মান বের করতে হবে। তাহলে এই ছবিটা এঁকে নে, সি আর ডি। মানে সি বিন্দু এখানে এটা লিখে রাখলেই হয়, সি বিন্দু স্থানাঙ্ক কত? 4 0, আর ডি কত? 0 √5। সি আর ডি তে বিভব বের কর। আজকে অয়ন্তিকা আসেনি? আর কি চাপ পড়ে যাচ্ছে নাকি? অনেকটা সিরিয়াস হয়েছে, ওকে এখন কিছু বলা যাবে না। উন্নতি হয়েছে বলা যায়। কারোর হলে উত্তর বল, কি কথা এসছে বল কত? -10k/6। এর ভ্যালু যদি এর ভ্যালু এত ডাটা কি করে দেখে দিই? এর ভ্যালুটা বসা না, কি আছে? কে ফাইনাল ডাটা বল। কে 9 × 10⁻৯ বসিয়ে দে। ভ্যালুটা তো আর কঠিন নয়, ভ্যালুটা তো সোজাই। কত সিতে? -15 × 10⁻3, ঠিকই আছে। সিতে হচ্ছে -15 × 10⁻3, ঠিকই আছে। বিভবের একক আবার কেউ জিজ্ঞেস করিস না, ওটা আর বলিনি ওই জন্য ভোল্ট, এটুকু সবার জানা। হ্যাঁ, একটা 6 একটা 15, একদম। দুটো আলাদা করে বসালেই তো হয় দেখ। যদি আমি এই দুটো দেখি, তখন দূরত্ব কত? অ্যাকচুয়ালি 6। এই দুটোর দূরত্ব কত? এখান থেকে এটা দূরত্ব কত? 2। এটা তো 2, এটা 2, এটাও 2, কারণ এটা 0 to 4 বলেছে। তাহলে এটার জন্য বিভব যখন বসাবি তখন কত? কে ইন্টু 2 × 10⁻6 ডিভাইডেড বাই কত? 6। এটার জন্য যখন বসাবি তখন 2। তাহলে -কে ইন্টু, ওখানে কত আছে বল? 4 × 10⁻6 ডিভাইডেড বাই কত? 2। এই তো সিতে বেরিয়ে যাবে ভ্যালু। আর এইটুকু তো ক্যালকুলেট করে নেওয়া যায়, যেটা কমন যাচ্ছে কমন নিয়ে নে না।
তাই দেখেই বোঝা যাচ্ছে এটা কত হচ্ছে, দেখ উপরে ওর 2 হচ্ছে 3 হচ্ছে, তাহলে মাইনাসই হবে। তাহলে কে ইন্টু 2 ইন্টু 10⁻⁻6 পুরো কমন নিয়ে নেবে, তাহলে 1/6 মাইনাস এটা কত হচ্ছে, তাহলে শুধু 10⁻6 হচ্ছে, কারণ 2 যদি কমন নিয়ে নিই ওপরে তো শুধু একটা 2ই আছে, তাহলে মাইনাস কত হচ্ছে অ্যাকচুয়ালি 1, আর 4/2 করলে তো 2ই হয়। তাহলে এবার এটা বিয়োগ করলে আলটিমেট কত আসছে দেয়, -5/6 ইন্টু 2 ইন্টু কে। হ্যাঁ ওই তো 3 3 9, ওখানে 9 বসছে, 3 কেটে গিয়ে 5 3 15, এর ভ্যালু 9 ইন্টু 10⁻9 বসিয়ে দে, এই তো হলো। এরকম কোশ্চেন দেবে, মানে জাস্ট বিহেভিয়ার ফর্মুলাটা জানতে হবে, একটা দুটো চার্জ কম্বাইন করে দেবে। আর ডি এরটাও একই রকম বসাবি, ডি এরটা এটা যদি বলে √5, তাহলে এই দূরত্বটা বের করে নিতে পারবে, 3 হবে, কারণ 5 আর 4 কত 9, এটা 3, এটাও তাই হবে, এটাও কত হবে 3 হবে, তো একটা ভ্যালু বের করলে ওখানে হয়ে যায়। এই পথ যদি কিছু নেই, তো কমনই যাবে, এটুকু ক্যালকুলেশন করে নেওয়া যায়। তাহলে সবার এসছে তো এই পয়েন্টে, তাহলে কত -6 × 10³ ভোল্ট, -15 -6 10, মানে এটাকে কিলো ভোল্ট লিখে দিতে পারিস, একটা -15 kV, একটা -6 kV। এটা তো এসছে না, এখনো আসেনি? হ্যাঁ কোনটা এসছে? সবার এসছে তো, নেক্সট টপিকে যাই। নেক্সট হেডিং কর, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়। বৃত্তাকার রিং এর ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়, আমরা তড়িৎ ক্ষেত্র করেছিলাম, বৃত্তাকার রিং এর ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়। তাহলে এই দুটো পয়েন্ট হতে পারে, মনে করে দেখ, একটা কেন্দ্র হতে পারে আর একটা অক্ষ বরাবর হতে পারে। তাহলে 1 নম্বর পয়েন্ট করি কেন্দ্রে, একটা বৃত্তাকার রিং এঁকে ফেলি, যার ব্যাসার্ধ নিচ্ছি কত আর, এই রিং এ ধর +q আধান আছে, তাহলে ও বিন্দুতে বিভবের মান হয়। এখানে একটা লাইন খালি আমার মনে রাখবি, মানে কেউ যদি তোকে এক্সট্রা কোনো ফর্মুলা শেখাতেও যায় তুই বলবি আমি শিখবো না, বিভব নির্ণয় একটাই ফর্মুলা, Q/R। বিভব নির্ণয়ের একটাই, কারণ তড়িৎ ক্ষেত্রের সমস্যা ছিল অনেক আগেই বললাম, ডিরেকশন গুলো আলাদা থাকার জন্য কিছু জায়গায় কমপ্লিকেশন আসছিল, কিন্তু এখানে তো কোনো ডিরেকশনের ব্যাপার নেই। তোকে আমি আজ দেখিয়ে দেবো যে সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে Q/R। কেউ যদি তোকে নতুন করে শেখাতেও যায় তুই বলবি শিখবো না, আমি একটাই ফর্মুলা জানি, ওখান থেকেই হবে। তাহলে এর কেন্দ্রেও কথা হবে Q/R। হ্যাঁ এবার তুই বলবি ওখানে কেন্দ্রে ছিল তড়িৎ ক্ষেত্র 0, তাই তো, তাহলে এখানে কেন Q/R হচ্ছে, সেটা আসবে। এবার বলি, এর এর ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান ছিল 0, এই রিলেশনটা কিন্তু মহাকর্ষ বলে গেছিলাম, আমরা নর্মালি জানি, এটা পরে দেখাবো, আজকে ক্লাসে হোক বা কালকে, পরে নেক্সট ক্লাসে তো করাবোই। ই সমান -dv/dr লেখাই যায়, কারণ ই সমান v/r, তাহলে ডেরিভেটিভ ফর্মে কি হবে, ই সমান -dv/dr হয়, আমি যদি মাইনাসটা ছেড়েও দিই ই সমান dv/dr। তাহলে যেখানে তড়িৎ ক্ষেত্রের মান 0 সেখানে ভি তো ধ্রুবক, ভালো করে দেখ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলেই তো 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলেই 0 হয়, তার মানে কি যেখানে ই 0
সেখানে ভি ধ্রুবক, তাই তো? তার মানে এই রিং এর ওপরে যা বিভব হবে এর ভেতরেও তাই হবে। এখান থেকেই আবার সমবিভব তলের কনসেপ্টে আসবো। আমি জাস্ট কনসেপ্টটা একটু বললাম যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। সমবিভব তল আলাদা করে পড়াবো। সমবিভব তল কি বলছে, যে কোনো একটা বৃত্তাকার লুপের ওপরে যা বিভব হবে ভেতরেও তাই হবে। কেন হবে তুই এখান থেকেই ব্যাখ্যা করতে পারিস। কারণ ই যদি মানে যেগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভেতরে শূন্য, সেগুলোর ক্ষেত্রে বিভব হচ্ছে ধ্রুবক। কেন ধ্রুবক? না ই শূন্য হলে ভি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি বোঝাবো? তাহলে ওর পৃষ্ঠেও যা হবে ভেতরেও তাই হবে। তাহলে এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র শূন্য ছিল, বিভব কত হবে? কে কিউ বাই আর। তাহলে প্রথম লেখ ভি সমান, হ্যাঁ এটাও ক্যালকুলেশন করা যায়, কেন করতে যাবি? সেই তো শুধু ইন্টিগ্রেশন কার উপরে হবে? ডি কিউর উপর। লিখে দে না, ভি সমান কে কিউ বাই আর। নতুন করে ক্যালকুলেশন, যখন আমার থিওরি ছিল এটাকেই ভেঙে দেখাতে হতো নাটক করে, সেই ইন্টিগ্রাল ডি কিউটাকে আবার তুই কিউ করবি, ক্যালকুলেশন দরকার নেই। তাহলে শুধু কি লিখে রাখবো? ভি সমান কে কিউ বাই আর। ওকে, এবার তাহলে অক্ষ বরাবর কি হবে? অক্ষ বরাবর কি হবে? ছবি আঁকা যাক। অক্ষ বরাবরের ছবি কেমন ছিল? এরকম, এখান থেকে এক্স দূরত্বে আমরা কি নিচ্ছিলাম? একটা পি বিন্দু, মনে পড়ছে নিশ্চয়ই। এখানে ধর প্লাস আধান আছে, প্লাস কিউ আধান আছে পুরোটা। তাহলে পরিষ্কার কথা কি নিচ্ছিলাম? এখান থেকে একটা দূরত্ব নিচ্ছিলাম, মনে পড়ছে তো? এটাকে ধর আমি লিখলাম আর, এটা কি ছিল? ক্যাপিটাল আর। এদিক থেকে ও দূরত্বটা কি নিতাম? আমরা আর নিতাম, এই তো। এই ছিল ছবি। তাহলে বিভব কত হবে? আমি তো এটাই ফর্মুলা বলেছি কি, কে কিউ বাই আর, কিন্তু দূরত্বটা কত? এখানে স্মল আর, আর কিন্তু ক্যাপিটাল আর নয়। এইটুকু নলেজ হতে হবে। তুই যখন কেন্দ্রে দেখছিলি তখন দূরত্ব কত ছিল? ক্যাপিটাল আর। যখন তুই পি বিন্দুতে চলে গেলি দূরত্ব কত? এই আধান থেকে দূরত্ব কত? স্মল আর। তাহলে এটা কত হবে? ভি সমান কে কিউ বাই স্মল আর। খুব সোজা জিনিস যদি সোজা করে পড়িস, আর যদি কঠিন করে পড়িস তাহলে কিন্তু মনে হবে খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এবারে বইয়ের দেখবি এটাকে এরকম করে লেখা আছে, আমার কি দরকার এটাকে আবার এরকম করে ভেঙে লেখা? ঠিক আছে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটুকু আমি জানি। এই ফর্মুলা লেখা আছে কে কিউ বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর মানেই তো এটা। আমি এইটা লিখে রাখছি, ক্ষতি কোথায়? সোজা ভাবে এই ব্যাপারগুলো মনে রাখবো না? যা শিখবো সবই কে কিউ বাই আর, শুধু দূরত্বটা দেখতে হবে কত। দূরত্বটা যেন মাথার মধ্যে থাকে, যে আধান থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে আমি যখন আগে করেছিলাম তখন দেখ, আমি এই বিন্দুতে ক্যালকুলেট করছি, আধান আছে এখানে, আধান থেকে বিন্দুর দূরত্ব কত ছিল? ক্যাপিটাল আর, ওই জন্য কে কিউ বাই ক্যাপিটাল আর। এখানে আধান থেকে বিন্দুর দূরত্ব কত? স্মল আর, তাহলে কে কিউ বাই স্মল আর। এই তো ব্যাপার, এইটুকু তো করা যায়, তাই না? খাতায় ছবি এঁকে লিখে রাখ, তাহলে কে কিউ বাই স্মল আর। অঙ্ক করতে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা সেটাই হচ্ছে মজার ব্যাপার। দেখি আবার কতটা কার মনে আছে, এটা অঙ্ক দিয়ে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে রিলেট করে। তাই বৃত্তাকার রিং এর, বৃত্তাকার রিং এর অক্ষ বরাবর যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সর্বোচ্চ, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সর্বোচ্চ, ওই বিন্দুতে বিভবের মান নির্ণয় করো। ওই বিন্দুতে বিভবের মান নির্ণয় করো। এখানে বলেছে দেখ, ফাইন্ড দ্য পোটেনশিয়াল অন দ্য অ্যাক্সিস অফ দ্য রিং where the field is maximum. ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড। কত? 2/3 কে কিউ বাই আর। ঠিকঠাক করলি তো? আর বাই রুট টু, তার হোল স্কয়ার করে বলিস তো। এক্স এর জায়গায় বসবে আর বাই রুট টু, সেটা বসালে 2/3 কে কিউ বাই আর। হ্যাঁ, রুট থ্রি। এই তো বললাম, কোথায় একটা স্কোয়ার করে ফেলেছিস। এটা আসবে হচ্ছে রুট টু কে কিউ
বাই √3r। কিছু তো একটা গন্ডগোল করেছিস দেখেই মনে হয়। ভ্যালুটা খালি বসিয়ে দে, আমার এই তো এইটা তো ফর্মুলা। এবার এই ক্যালকুলেশন আগেই করা আছে, যারা করিসনি অন্তত শুনে রেখে দে। ডেরিভেটিভটা করিয়েছিলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আর বাই √2 ছিল, মনে করে দেখ। এই দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান সর্বোচ্চ। তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে, নাহলে কি আবার তুই ওই ডেরিভেটিভটা করবি নাকি? সম্ভব নয়। তাহলে শুধু এক্স এর জায়গায় আর বাই √2 বসিয়ে দে, দিয়েই তো বেরিয়ে যাবে আমার ভি। তাহলে এই ফর্মুলাতে এক্স এর জায়গায় আর বাই √2 বসা, এইটুকু তো সবাই করতে পারিস, বসিয়ে দে। ওই নিচে √3/2 আসছে, নিচে √3/2 আসছে, √2টাকে উপরে তুলে দিয়েছি, এই তো ব্যাপার। মিনময় যোগ বিয়োগ গুণভাগও করতে পারিস না তুই, হ্যাঁ? তুই আমি বললাম যে জ্ঞান দেখাবি না কাউকে, তুই সিরিয়াসলি নিয়ে এলি কথাটাকে, ঠিক আছে? বলা খুব মুশকিল। তাহলে বলটা কি হলো? মানে মন আর মাথা আলাদা কাজ করছে, তাই তো? এটা বড় চিন্তার ব্যাপার। সবার এসে তো, এরপরে যদি না ভ্যালু বসে এইটুকু আনতে পারিস, তাহলে মোটামুটি ড্রপ দিয়ে দে, আর থাকে লাভ নেই। এবছরের মতো তোমার এসে তো, হ্যাঁ? খবর দিচ্ছি, তুই পড়াশোনা করিস নি? আজকে আজকে ছাড়তে এসেছিল বাবা, আবার আনতে আসবে তো। ঠিক আছে, আজকে না হলে সকালবেলা তো দেখা হয়ে যেতে পারে। সেটা দেখ, খুবই ভালো কোশ্চেন। যে কোনো পরীক্ষায় কপি পেয়ে যেতে পারিস, পুরো সেম কোশ্চেন। হ্যাঁ, মানে যেগুলো একটু ভালো কোশ্চেন হয় সেগুলো একদম কপি পেস্ট হয়, মানে সেগুলো কিছু পাল্টায় না। কিছু নেই, মানে দুটো কনসেন্ট্রিক রিং মানে কি, দুটো মুখোমুখি রিং আছে যাদের কেন্দ্রগুলো একটা অক্ষ দ্বারা যুক্ত আছে, দুটো এ আর বি। এবার তোকে বলে দিয়েছে কি, যে এ ভি এ মাইনাস ভিবি বের করতে। ভি এ মাইনাস ভিবির মান কত, সবকিছুই দেওয়া আছে, দুটো রিং এর আধান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর ভি এ মাইনাস ভিবি কত হবে, একটু বুদ্ধি খাটিয়ে আগে কর, তারপর দেখছি। ফিজিক্স মানে তো একটু মাথা খাটাতে হবে। ইউ এ কিউ বাই 2r। এই খাতা নামাটা কিরকম করেছিস বল? একটা কেটে যাবে মানে সেটাও বুঝতে পারছো, যে পরিষ্কার করে বল, একটা মানুষ বুঝতে পারবে। এদিকে করে দিচ্ছি, ওর একটা কেটে যাবে। হ্যাঁ, ওই ভ্যালুটা কত আসছে? ওইটা আসবে শুধু 2r, ওটা আসবে 2r। তুই আমাকে অতটা বোঝা না, ভি এর ভ্যালু কত বল বল। তুই একটা ভ্যালু লিখে দেখা, হ্যাঁ ভি এ কত। আর তোর প্রথম কথা উত্তর আসবে -কে কিউ/2r, তোর মাইনাস আসে, তার মানে গন্ডগোল আছে। তাতে আমার মনে হচ্ছে কি এটা গন্ডগোল আছে তোর। দেখ তুই যা লিখেছিস আমি বুঝে যাবো, পাঠা। আর এটা একটা পুরোনো অভিজ্ঞতা আছে জানিস তো, মানে ফুল করে একজন মিলিয়ে দিয়েছিল, ওই জন্য আমি দেখতে চাই। বাট এইটা ই মাইনাস বিবি, তাই তো? তুই তো বললি কে কিউ/2r, আবার কে কিউ/r হয়ে গেল তো। তুই তো একটু আগে বললি কে কিউ/2r, আর তোর এখন উত্তর হয়ে গেল কে কিউ/r। ওখানে টু ইউজ করেছি।
ইয়েতে তো প্রথম দুটো টার্ম আসবে, তো ভুল হচ্ছে। না, আবার অত কম, ও উত্তরটা ঠিক বলছে কিন্তু ওর প্রসেস ভুল হচ্ছে। দেখ আমি একটু বলি কোথায় ভুল হচ্ছে, মানে সবাই একটা করে কাউন্ট করছে এই জন্য ভুল হচ্ছে, একটু বলে নি। আমি যখন এই বিন্দুতে কাউন্ট করব তখন এই আধানটার জন্য করতে হবে, এই আধানটার জন্য করতে হবে, দুটো কম্পোনেন্টই আসবে। তোরা একটা করে কাউন্ট করছিস বলে আসছে না, তা দুটো আধানের জন্যই তো বিভব আসবে। হ্যাঁ, তাহলে দুটোর জন্য যদি করিস এইটাকে আগে এরকম জুড়ে দে, তাহলে এই দূরত্বটা কত আসছে বল, 2r। আমি একটা লিখে দিই, দিলে দেখবি পরেরটা তোরা লিখে দিচ্ছিস। আচ্ছা, এটা লিখতে দে, যারা বুঝতে পারেনি শুনতে দে। তাহলে প্রথম হচ্ছে এইটার জন্য বিভব কত হবে, একটু আগে করিয়েছি। রিং এর কেন্দ্রে কত হয় না, কে কিউ বাই আর। তাহলে এই কিউ আধানের জন্য এখানে বিভব কে কিউ বাই আর। 2q-র জন্য কত হবে না, 2q কত দূরত্বে আছে, 2r। তাহলে প্লাস কে ইন্টু 2q বাই 2r। যদি 2 কেটে যাবে, তাহলে ভি এ তে মোট বিভব কত হলো, 2k/q বাই আর, দুটো কম্পোনেন্ট। আবার যখন বি তে নিবি তখন একই রকম, এর জন্য একটা নিবি, এর জন্য একটা নিবি, দিয়ে ভি এ মাইনাস ভিবি কর। সেখানে গিয়ে একটা টার্ম কমন কেটে যাবে, মাইনাস কে কিউ বাই 2r। একদম উত্তরটা শুভম ঠিক বলছিল, কিন্তু ওর পাই প্রসেস ভুল হচ্ছিল, ওই জন্য খাতা দেখতে চাইলাম। মানে এটা মাথায় রাখতে হবে যে আমি যে বিন্দুতেই বের করি যতগুলো আধান আছে সবার জন্য বিভব আছে। হ্যাঁ, ওইটাতে বলছি আমি, ওই জন্য বললাম না ভুল করে উত্তরটা ঠিক হয়ে যেতে পারে, সবসময় মিলবে না। এখানে মিলে যাচ্ছে কেন, একটা টার্ম কেটে যাচ্ছে বলে। হ্যাঁ, এখানে ওই জন্য তো আমি খাতাটা দেখতে চাইলাম, এখানে ভুল করেও মিলে যাবে। তাই প্রসেসটা আমাকে শিখতে হবে, কারণ আধান পাল্টে দিলেই মুশকিল হয়ে যাবে। এবার বুঝে গেছি, এবার লিখে নিতে পারবি। তাহলে ভিবিটাও আমি লিখে দিচ্ছি। তাহলে এই দিকটার জন্য কত হবে, 2k/q/r। আর এটার জন্য হয়ে যাবে কত, k/q/2r। এবার এই যে দেখ 2k/q, এবারে যোগ যখন করবি বিয়োগ যখন করবি কি, এটা এটা কেটে যাবে, শুধু এইটা পড়ে থাকবে। এ মাইনাস ভিবি যখন করবি তখন তো কি, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এইটা এটা তো কেটে যাবে, শুধু এইটা পড়ে থাকবে, সামনে একটা মাইনাস। প্রসেসটা শিখতে হবে, এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। তোমার হয়ে গেছে তো। এবার নেক্সট আসি, যেটা করেছিলাম বৃত্ত চাপের ক্ষেত্রে বিভব নির্ণয়। দেখ আমি তড়িৎ ক্ষেত্র যেমন করে করেছি এখানে তেমন করেই করাচ্ছি, টপিক গুলো একই রকম। বৃত্ত চাপের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে বিভব নির্ণয়, হেডিং কর পোটেনশিয়াল ডিউ টু আর। বৃত্ত চাপের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে বিভব নির্ণয়। ধর এই অঙ্কটাই আসে নর্মালি সবসময়, মানে যদি এখান থেকে কোশ্চেন দেবে বলে তাহলে এইটাই এমসিকিউ দেবে, এটাই 60 তে পাবি, যে কোনো বই খুললে এই কোশ্চেনটাই পাবি। তো এটাই আমরা যাই, আর এটা করে নিলে থিওরিটা বাকিগুলো হয়ে যাবে। বৃত্ত চাপের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে বিভবের মান নির্ণয়। একদম আগের মতো স্ট্রাকচারে করবি। দেখ এটার জন্য যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করতে দিতাম তুই কি লিখতি, একদম রিভাইজ কর, তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে। এটার জন্য তড়িৎ ক্ষেত্র কত লিখতি, না আমি ওইখানে আধান কত ধরে নিতে পারি, ডিকিউ। তাহলে আমি কি লিখতাম, কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। তারপরে তো ডিকিউ সমান ল্যামডা ডিএল বসাতে। তাহলে ফার্স্ট লাইন কি ছিল, কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। তাহলে বিভব কত হবে, তাহলে কে ইন্টু ডিকিউ বাই আর। এই তো ব্যাপার ফার্স্ট লাইন। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা কর, কিচ্ছু মনে রাখতে হয় না, যে কোনো সময় করা যায়। এবার ডিকিউ সমান কত, ল্যামডা ডিএল, আগেই শিখিয়েছি, বাই আর। ল্যামডা সমান কত, ডিএল সমান কত ছিল বল, 8 ডি থিটা, মনে পড়ছে, করেছিলাম অঙ্ক। তাহলে এখানে তো থিটা বলেছে, তাহলে তুই কত বসাবি, তাহলে কে ল্যামডা আর থিটা বাই আর। তাহলে কে ল্যামডা থিটা, আবার এই স্ট্রাকচারটা মনে রাখলে যে কোনো পদ্ধতিতে বসিয়ে দেবো, তাই না? তার তোকে এরকম এরকম ফিগার দিল।
তখন কি থিটার জায়গায় পাই বসিয়ে দিবি, যে কোনো উত্তর পেয়ে যাবো। কে ল্যামডা থিটা, এই তো স্ট্রাকচার। এবার থিটার ভ্যালু যাই দেবে বসিয়ে দেবো না, তার জেনে না মানে এখানে থিটা দেওয়া আছে বলে থিটা লিখেছি, ডি থিটা লিখলে ডি থিটা লিখলাম। আর ডি থিটা মানে তুই ইন্টিগ্রেশন করে তো থিটাই আসবে, আমি তো ইন্টিগ্রাল সাইন বসাচ্ছি না, মানে বসাবো না বলেই থিটা বসালাম, ভেবে দেখ। মানে জিনিসটা হচ্ছে এইরকম হচ্ছে, তুই ভেবে দেখ না, তোকে যদি আমি এইটাই হিসেব বলি, তুই কেন ইন্টিগ্রেশনে যাবি, তুই কি করবি কে ডি কিউ পাই আর, এবার তুই যখন ডি কিউ সমান বলছিস ল্যামডা ডিএল, তাহলে কে ল্যামডা ডিএল সমান কত হবে, এখানে ডিএল সমান কত হবে পাই আর, ডিরেক্ট বসাবো না, ডিভাইডেড বাই আর, জিনিসটা তো তাই হচ্ছে, এটা ডিরেক্ট বসে দিলে হয়। তাহলে কে ল্যামডা থিটা এই স্ট্রাকচারটা মাথায় রাখলে কি যে কোনো অঙ্ক দিক করে দেবো, কি যায় আসে। তাহলে দেখ এতক্ষণ যা অঙ্ক করালাম সবার ক্ষেত্রে কিন্তু কে কিউ বাই আর, কেউ যদি এক্সট্রা করে ফর্মুলা শেখাতে আসে শিখবি না, বলে বিভব কে কিউ বাই আর দিয়ে আমার সব হবে, নতুন ফর্মুলা শেখার কোনো দরকার নেই, সবকিছুতেই কে কিউ বাই আর। ওকে, কি বলছিস, তুই করতে পারিস, তোর উপরেই পুরোটা ভরসা, ঠিক আছে। তুই তো আজকাল পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছিস, আবিষ্কারের আর কোনো আশা নেই। আগে এরকম কত কিছু একটা করতে হয় না, ভাবনা চিন্তা করতে হয়, এখন কিছুই আর ভাবে না। তুই এত বিমুখ হয়ে পড়েছিস কেন সায়েন্স থেকে, সায়েন্সেই আছিস কিন্তু বিমুখ হয়ে পড়েছিস। আগে শুভমকে কত কিছু বোঝাতি, শুভম দুঃখ করে, এখন আর কিছু বোঝায় না, ওই জন্য শুভমও পড়ছে না, আগে শুভম একটা মন দিয়ে পড়তো। নেক্সট কোশ্চেন কি বলেছে আগে দেখ, একটা রিগ নিয়েছি, রিগে কত আধান আছে প্লাস কিউ, রিগের কেন্দ্র থেকে √3 আর দূরত্বে একটা আধান আছে, তারা সেটা কত মাইনাস কিউ, ভর হচ্ছে এম। ওকে, এবার তোকে কি বলেছে, মানে ছবিটার মধ্যেই সবই আছে, তুই শুধু কি লিখবি, আধানটাকে পি বিন্দু থেকে যদি গতিশীল করা হয়, যখন আধানটা ও বিন্দুতে পৌঁছাবে বেগের মান কত। আধানটাকে পি বিন্দু থেকে গতিশীল করলি, আধানটা যখন ও বিন্দুতে পৌঁছাবে তখন বেগের মান কত। ও তো ওতে এমনিও আসবে, কারণ মাইনাস আধান আছে মানে কি এদিকে আকর্ষিত হয়ে আসবে। তাহলে তুই ছবিটা শুধু এটুকু লিখবি, পি বিন্দু থেকে আধানটিকে গতিশীল করলে ও বিন্দুতে আধানটির বেগ কত। আগে ছবিটা এঁকে দেয়, একটু লজিক্যালি কর, এগুলোই মানে এগুলোকেই অ্যাকচুয়ালি বলে কঠিন কোশ্চেন, এটা বল, এগুলোকেই লোকজন বলে ফিজিক্সের কঠিন কোশ্চেন। বলছি ছবি আঁকা হয়েছে তো, আর যাদের আঁকা হয়নি আগে কোশ্চেনটা লিখে না, আমি রিপিট করবো না। লেখ, মাইনাস কিউ আধানটিকে, মাইনাস কিউ আধানটিকে পি বিন্দু থেকে গতিশীল করলে, পি বিন্দু থেকে গতিশীল করলে ও বিন্দুতে আধানটির বেগের মান নির্ণয় করো, ও বিন্দুতে আধানটির বেগের মান নির্ণয় করো। একটু ধরিয়ে দিই, বেগের কথা বলেছে মানে যে কোনো জিনিস, মহাকর্ষেও বলেছিলাম বেগের কথা বলেছে মানে শক্তির সংরক্ষণ সূত্রতে চলে যাও, এর দ্বিতীয় কিছু নেই। তাহলে তোকে যদি বিভব আমি বলি কে কিউ বাই আর, তাহলে স্থির শক্তি কি হবে, এর সঙ্গে আরেকটা কিউ গুণ হবে, এটা কিন্তু পার্থক্য। কারণ শক্তি মানে কি, শক্তি মানে আধান ইন্টু বিভব, যেটা পরের দিন করবো, কিন্তু এইটুকু তো আমার জানা আছে। তাহলে আমি যখন স্থিতিশক্তি লিখবো তখন এখানে এই যে দুটো আধান, তাহলে সবার আগে বল এই বিন্দুতে গতিশক্তি কত, এখানে তো আধান স্থির ছিল, তাহলে গতিশক্তি কত, ধর আমি কে 1 লিখছি, তাহলে কে 1 কত, 0। ইউ 1 কত হবে, এই বিন্দুর স্থিতিশক্তি কত, তাহলে এই বিন্দুর স্থিতিশক্তি বের করবো মানে কি এদের মধ্যে দূরত্ব, এক্ষুনি করিয়েছি, এই দূরত্বটা কত 2r, তাহলে এই দূরত্বটা নিয়ে এই দূরত্বটা হচ্ছে 2r, তাহলে স্থিতিশক্তি কত হবে না মাইনাস কে কিউ বাই 2r। এবার এর সঙ্গে একটা কিউ গুণ হয়ে গেল, কিউ ইন্টু কিউ করলেই তো কি স্থিতিশক্তি, তাহলে পি বিন্দুতে গতিশক্তি 0, স্থিতিশক্তি মাইনাস কে কিউ কিউ বাই 2r। ওকে,
এবার যখন ও বিন্দুতে আসবি একই রকম তুই আগে লিখে ফেল, তাহলে ও বিন্দুতে গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি কে টু লিখছি। আর স্থিতিশক্তি কত হবে এর কেন্দ্রে? তাহলে কত হবে? একই রকম এই মাইনাসটা তো গুণই হবে, তাহলে মাইনাস কে কিউ কিউ বাই আর। তাকে এটুকু লেখা যায় কিনা? এখানে দূরত্বটা ক্যাপিটাল আর, তাহলে এখানে স্থিতিশক্তি কত এটা? এবার দুটোকে যোগ করে দেয় না, ওদিকে কে ওয়ান প্লাস ইউ ওয়ান সমান কে টু বাই ইউ টু, শক্তি সংরক্ষণ সূত্র। তাই তো চলে আসে। মানে কতগুলো প্রসেস তোকে শিখতে হবে, তাহলেই দেখবি কমপ্লিকেটেড কোশ্চেন হয়ে যাচ্ছে, কতগুলো টাইপ তোকে জানতে হবে। একই রকম মহাকর্ষ খুলে দেখবি ওখানে বেগের কথা বললেই আমরা শক্তি সংরক্ষণ করতে পারতাম। এবার একটু ধীরে সুস্থে ভ্যালু বসিয়ে দিয়ে চলে আসবে। আজকে বিহব যা করিয়ে দেবো অনেক বিহবের সবকিছু হয়ে যাবে, কথা নয়। এখান থেকে কয়েকটা কোশ্চেন। এমটা কোথায় হওয়া গেল? টু তো থাকবে না, কে কিউ কিউ বাই এম আর হবে রুট অফ, দুদিকেই তো হাফ আছে, আর দুটোই তো মাইনাস আছে, বিয়োগ করলে তো হাফই আসবে। এটা যখন এদিকে নিয়ে যাবি এটা প্লাস হয়ে গেল, তাহলে কে কি কিউ বাই টু আর হবে না? অ্যাকচুয়ালি আমার আসছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হবে কে কিউ কিউ বাই টু আর। এই তো, তাহলে এটাকে যখন এদিকে নিয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে। তো মোট গতিশক্তি সমান মোট স্থিতিশক্তি। এটা কোথাকার ফর্মুলা রে? এবার দেখ টু টু ও তো কেটে গেল, তাহলে এইটুকু তো খালি এমটাকে এদিকে গুণ করে রুট করে দিবি, তাহলে ভি সমান আসবে কে কিউ কিউ বাই এম আর। এই লক্ষণটা আমার বোঝা যায় না। ক্যালকুলেশন গুলো সবই আমাদের জানা, একটু সাবধানে করতে হবে আর কি। এরকম এসছে তো, বোঝা গেছে তো? তাহলে এরকম একটা হোমওয়ার্ক বাড়ির জন্য লিখে রাখ। দেখ, একটি বল, কোশ্চেনটাকে লিখে নে বাকিটা। একটি বল যার ভর 4 গ্রাম এবং আধান 2 মাইক্রোকুলম একটি বিন্দু থেকে গতিশীল করা হলো যার বিভব 60 ভোল্ট। 60 ভোল্ট, 60 ভোল্ট, তাহলে 20 ভোল্ট বিভব বিশিষ্ট অপর একটি বিন্দুতে আধানটি পৌঁছলে আধানটির বেগ কত হবে? একই কনসেপ্ট হবে, বাড়িতে করবি। উত্তরটা বলে দিচ্ছি, পাশে লিখে রাখ, নিজে নিতে পারবি। 0.2 মিটার পার সেকেন্ড। 0.2 মিটার পার সেকেন্ড। হয়েছে? নেক্সট, আগের দিন গাউস কেমন পড়েছিস সেটা একবার বিভাবে রিভাইজ করে নি। নেক্সট হেডিং কর আহিত ফাঁপা ধাতব বা অধাতব গোলকের ক্ষেত্রে আহিত ফাঁপা ধাতব
বা অধাতব গোলকের ক্ষেত্রে বিভবের মান নির্ণয়। কারণ আগের দিনই বলেছি ফাঁপা গোলক হলে তার ধাতব বা অধাতব একই জিনিস হয়, আর দুটো ক্ষেত্রে আধান কি হয়, পৃষ্ঠে থাকে, তাই তো? তাহলে এখানে আর এত লেকচার দেওয়ার তো কোনো মানেই নেই, এখানে আমি 3টে পয়েন্ট খালি লিখবো, আর মানেগুলো বুঝে গেছি যে একটা কি হবে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, একটা কি হবে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর একটা হবে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। না আস্তে আস্তে করে বুঝতে পারবি যে তড়িৎ ক্ষেত্রে ধরে ধরে পড়ার মজা কোথায়, বাকি সবকিছু দেখবি তোর এমনি হয়ে যাচ্ছে। এই জন্যই তড়িৎ ক্ষেত্রে এত টাইম নিয়েছিলাম, কারণ ওটা তাড়াতাড়ি পড়লে সবকিছুই আটকে থাকবে, আর ওর সঙ্গে একই রকম, শুধু টার্মগুলো সামান্য আলাদা হয়ে যায়। তাহলে এখানে এত বকারি দরকার নেই। তাহলে প্রথমেরটা বল কত হবে? ফার্স্টেরটায় ভি কত হবে? রামন্ত বল, চলে লিখেই যাচ্ছিস রাইটারের মতো, উত্তর দে। ভাবার তো কিছু নেই, বলেছি তো একটাই ফর্মুলা, কে কিউ বাই স্মল আর। ভাবার মতো তো কিছু নেই, কে কিউ বাই স্মল আর। হ্যাঁ, এবার এটাকে একটু রিপ্লেস করতে পারি আমি। দেখ, এটাকে রিপ্লেস করতে পারি সিগমা দিয়ে, কারণ অপশন যখন থাকবে দেখবি সিগমা দিয়ে চেঞ্জ করে দেবে। তাহলে ভি সমান কে কিউ বাই স্মল আর, এবার এটাকে একটু সিগমা দিয়ে আমি চেঞ্জ করে নিতে পারি, অপশন গুলো সিগমা দিয়ে দেয়। ওই মনে করে দেখ, একটা শুরুতে 660 একটা অঙ্ক ছেড়ে রেখেছিস না, তলমাত্রিক ঘনত্ব সমান হলে বিভবের অনুপাত কত, এরকম একটা অঙ্ক বলেছে, আমি বিভব করলে করবো, এখান থেকেই সলভ হবে। তাহলে এখানে শুধু সিগমাটাকে রিপ্লেস করবো। দেখ সিগমা কিউ সমান কি লিখতে পারি বল, সিগমা ইন্টু 4 পাই স্মল আর স্কয়ার, তাই তো? না বুঝেই হ্যাঁ এটা স্মল আর হবে, ক্যাপিটাল আর হবে। একটা লাইনও ভুল বুঝে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ আমি সিগমা কার জন্য বোঝাচ্ছি, গোলকটার জন্য। গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল, হ্যাঁ ওটাই এখন, হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত ছিল যে ওটা ক্যাপিটাল আর হবে, এটা যেন ভুল না হয়, এটা ভুল করি আমরা। এই নয় আমি প্রথম ভুলটা লিখি, সিগমা ইকুয়াল তাহলে কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, তাহলে এই কিউ এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দে না, তাহলেই তো চলে আসবে। তাহলে কে, এটাকেও ভেঙে লিখি না, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর। তাহলে দেখ অ্যাকচুয়ালি 4 পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে সিগমা ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন 0 ইন্টু স্মল আর। দেখ এটাই, তাহলে সেই আর এর সঙ্গে তো ব্যস্তানুপাতিক হচ্ছে, তাতে কোনো সম্পর্ক নেই, কিন্তু স্ট্রাকচারটা কি হলো সিগমা ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন 0 ইন্টু স্মল আর। এটা হচ্ছে ভি এর রাশিমালা। গ্রাফ কেমন হবে তাহলে, আমি ফার্স্ট পয়েন্টটাই করছি, তাহলে আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, অসুবিধা নেই। আগের জিনিস পড়ে রাখবি, আগে যদি গ্যাপ দিস কেউ, সে বুঝতে না পারলে তার দায়ী আমি না। নাম্বার 2, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হলে কি হবে, শুধু চেঞ্জ কি হয় বল, স্মল আর জায়গায় ক্যাপিটাল আর বসে যাবে। তাহলে আমি পরের পয়েন্টে যা, তাহলে এখানে ভি সমান কি হবে, কে কিউ বাই ক্যাপিটাল আর। বা এইখানেও যদি এইটাকে যদি আমি ডিরেক্ট লিখে দিই, এখানে দেখ ক্যাপিটাল আর বসিয়ে দে, তাহলে কত হবে তখন সিগমা ইন্টু ক্যাপিটাল আর বাই এপসাইলন 0। তার পুরোটা বসানোর কি দরকার, এইখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিই না, ওই জন্য ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হবে। ওই যে একটা এ বি দেওয়া ছিল, অনুপাত ছিল না এ বাই বি, তারা বলছিল যে ব্যস্তানুপাতিক হয়, অনুপাতটা উল্টো আছে উত্তর, কারণ ওখানে তলমাত্রিক ঘনত্ব থেকে সমান বলে দিয়েছে, ওই জন্য ভি বেরিয়ে যায় স্যার ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। আজকে গিয়ে দেখবি কোশ্চেনটা খুলে দেখবি, দিলে বুঝতে পারবি। এটা অনেকেই চিৎকার করে,
টিচার বিচার বলে না এটা ব্যাসাটার সঙ্গে ব্যস্তানুপাতিক হয় তাহলে খুব ভুল আছে। আরে রায়মার্টিন ভুল করে মানছি, শব্দ ভুল করেন না, ঠিক আছে। তাহলে ভেতরে কি হবে, একটু আগেই করালাম, সমবিভব তল, সমবিভব তল। তাহলে তড়িৎ ক্ষেত্র শূন্য মানে ভেতরে অ্যাকচুয়ালি কি হবে বল, এটাই হবে। তাহলে সারফেসে যা হবে ভেতরে সেটাই হবে, একই জিনিস লিখে রেখে দিই। আজকে বিভব পুরোটাই ক্লোজ করে দেবো, বিভব পড়া থাকে স্থিতিশক্তি হয়ে যাবে হু হু করে। না না মানে বিভবের দুটো পার্ট আছে তো, বিভব স্থিতিশক্তি। আজকে বিভব করাচ্ছি, পরের দিন তাহলে কি ওর সঙ্গে আধান গুণ করলেই স্থিতিশক্তি নিউমেরিক্যাল গুলো হয়ে যাবে না? মানে পরের দিন আমাকে কিছু বলতে হবে না, খালি আমি কোশ্চেন জিজ্ঞেস করবো তার উত্তর দিবি, ডিভাইড প্লাস চ্যাপ্টার শেষ, তারপরে ধারকত্ব। হ্যাঁ যেগুলো ছোট ছোট আছে বললাম তো, তড়িৎ ক্ষেত্রটাই বড় চ্যাপ্টার। বইতে দেখবি না 3-4 পাতাতে বিভব শেষ করে দিয়েছে, বুঝছে। এবার চলে যাবো কি, আর একটাই কেস বাকি আছে, হ্যাঁ এটার সঙ্গে কে সমান হয় সেটা উপরে লিখে রেখে দে, নিরেট ধাতব গোলক, একই কেস তো, তিনটে একই বলেছিলাম, তাহলে ফাঁপা ধাতব বা অধাতব আর নিরেট ধাতব একই জিনিস। আর শুধু বাকি থাকবে কি তাহলে, নিরেট অধাতব, ওটা পয়েন্ট কর। তাহলে এখানে যে হেডিং করেছিলি ওখানেই লিখে রাখবি অথবা, অথবা নিরেট ধাতব, নিরেট ধাতব হলো একই কেস হবে, আগের দিনই বলে দিয়েছিলাম। তাহলে এবার শুধু আমরা কি করব, নিরেট অধাতব, ছবিতে তো কিছু যায় আসছে না, ছবিতে একই, এগুলোকে খালি না মোছারও কি দরকার, প্রথম দুটো তো একই হবে, এই থাক। তাহলে প্রথম দুটো কেস লিখে ভ্যালু করে একই হবে, ওগুলো তো ক্যালকুলেশনের দরকার নেই। তারপরে কি আমি পুরো গ্রাফটা একসঙ্গে করবো। ফাঁপা গোলক হলে তো দেখারই দরকার নেই ধাতব না অধাতব, যদি নিরেট হয় তাহলে ধাতব হলে মানেই ফাঁপা, আর অধাতব মানে আলাদা, এই জায়গাটা মাথায় রাখবে। তাহলে এর কি হবে, প্রথম দুটো কেস একই টুকে ফেলবি, শুধু 3 নম্বর কেসটা আলাদা হবে, কি আলাদা হবে দেখা যাক। এটা মনে পড়ছে কি মহাকর্ষে পৃথিবীর ক্ষেত্রে যখন আমরা করেছিলাম, সেই ভেতরে হচ্ছে একটা বিশাল বড় ফর্ম এসেছিল, আর মনে আছে, gm/2 ক্যাপিটাল আর কিউব ব্র্যাকেটে সি ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। মহাকর্ষে ক্যালকুলেশন করাইনি, আজকে কিন্তু ক্যালকুলেশন করতে দেবো, ঠিক আছে। দেখে এইটা চিনে অন্তত মনে, মানে কারুর মনে আসছে কিনা, মানে কোনোদিন দেখলে একটা মনে আসবে, যদি মনে না আসে তাহলে খুব মুশকিল। সি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, এটা দেখেছিস কোনোদিন, প্রথম দেখছিস, মানে চেনা চেনা লাগুক তাহলেই অনেক, ঠিক আছে? আর পৃথিবীর ভেতরে যখন চলে যাই তখন হচ্ছে বিভবের রাশিমালা এইটা আসে, করেছিলাম তো তখন 11-এ কি করেছিলাম, টার্নটা লিখে অ্যাপ্লিকেশন করেছিলাম ক্যালকুলেশন করাই, কারণ তখন ইন্টিগ্রেশন এমনিও খুব একটা হাত কাঁপতো, এখন হয়তো একটু বেটার হতে পারে। দেখা যাক, আজকে আমি দেখাবো যে কি করে আসে, যদিও পরীক্ষার সময় খুব একটা দরকার নেই, যে কেউ যদি স্কিপ করে মনে রাখতে চাস যে এই ভ্যালুটা মনে রেখে দেবো, সে রাখতেই পারে। তাহলে ক্যালকুলেশন কেমন আসছে, কারণ আজকে যদি আমি না দেখাই আর কোনোদিন দেখানো হবে না, আজকে ক্যালকুলেশন দেখাবো। 3 নম্বর আছে, আসে কি করে, ডেফিনেশনটা বুঝতে হবে। এটা তাহলে ছাড়, এটা উপরে লেখা থাক, তাহলে এখানে এটা থেকে আমি কপি করে দিতে পারি, কি আসবে, কে কিউ বাই 2r³ সি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সেম জিনিস। এই রাশিমালা আসবে, আসবে কি করে এবার দেখা যাক। খুব একটা লেন্দি কিছু ক্যালকুলেশন নয়, তোরা এখনই করে ফেলতে পারবি, হিসেবটা একবার বলছি। তাহলে আমি বলছি এর ভেতরে একটা বিন্দু, তাহলে আমি যদি একটা ছবি আঁকি, ছবিটা এরকম দাঁড়াবে, আর এই ক্যালকুলেশনটা তাদেরই করতে হবে যারা শুধুমাত্র ভাবছিস অ্যাডভান্স দিবি, তাছাড়া কারোর দরকার, কারণ এই লেভেলের ক্যালকুলেশন অ্যাডভান্সে হামেশাই করতে হয়।
আমি বলে দেবো, আর যারা মেন্স টেন্স দিবি বা নিট দিবি তারা কতটা মনে রাখবি, আর যারা ভোর্স দিবি তারা কতটা মনে রাখবি। একই জায়গা থেকে সবকিছু মনে রাখা যায়। তাহলে এটা কি কোন একটা ভেতরের বিন্দু নিয়েছি আমি, ব্যাসার্ধ কত, মিনিমাম কি বলছিস রে? কি যেটা বলছিস তুই, জ্ঞান দিচ্ছিস আমি দেখতে পাচ্ছি। তাহলে ই সমান কি বলছিলাম আমি, মাইনাস ডিভিডি আর এটা লিখেছিলাম তো। তাহলে এখান থেকে লিখতে পারি, এইটুকু তো জানিস কিনা দেখ, ই সমান ইন্টিগ্রাল ই ডট ডিআর। পরের দিন এখান থেকে অঙ্ক করাবো অবশ্যই, মহাকর্ষতে লিখে গেছিলাম। এটা লেখা যায় তো, ভি সমান ইন্টিগ্রাল ই ডট ডিআর। শুভম আর বলিস না এটা জানিস না, বল যদি জানিস না বল, আমি বলে দিচ্ছি কি করে আসছে। লজ্জার কিছু নেই, লজ্জা পাবি না। জানিস কি জানিস না, তুই জানিস কি জানিস না বল। তুই যদি প্রথম দেখিস বল, আমি এটা কি করে আসছে মোটামুটি সোজা করে বলে দেবো। সেটা বল, তুই যদি হ্যাঁ বলিস তোর শেখা হবে। তুই এটা জানিস না, এটা জানিস তো, তাহলে দেখি কতটা জানিস আগে দেখি। ডব্লিউ সমান ইন্টিগ্রাল এফ ডট ডিআর, এটা জানিস তো। দেখ এটা থেকে আমি ওটা এনে দিচ্ছি। ডব্লিউ, তাহলে ডব্লিউ থেকে ভি আসতে গেলে কি হয়, কিউ দিয়ে ভাগ করিস তো, এই যে যেটা এবার জানিস তো। ডব্লিউ সমান ইন্টিগ্রাল কি বলিস, এফ ডট ডিআর, দুদিকে কিউ ভাগ করে দে না। ডব্লিউ বাই কিউ হলে ভি, আর এফ বাই কিউ হলে ই। সমস্যা কোথায়? এবারে ডাইরেকশন আলাদা হয় বলে এখানে একটা মাইনাস বসে। সে তো কার্যতে হতো, কার্য আর স্মৃতিশক্তি একটা মাইনাসে আসে। ওই কার্য আর স্মৃতিশক্তি নিয়ে এখানে কতগুলো অঙ্ক আছে, কিন্তু আমি সেগুলো বলিনি, একটু মাথায় রাখবি, পরের দিন দেবো। কার্য, স্মৃতিশক্তি, তড়িৎ ক্ষেত্র, কিছু জিনিস আমি স্কিপ করেছি, কেন বাড়িতে গিয়ে পড়বি, পরের দিন ধরবো। সবই যদি আজ বলে দিই পরের দিন কি ধরবো না, সবই পলিটিক্স হয়েছে। এবার দেখ এটাকে দুটো লিমিটে ভাঙবো, ভালো করে দেখ, ডেফিনেশন কি বলছিলি, অসীম দূরত্ব থেকে। তাহলে এটাকে আমি দুটো লিমিটে ভাঙবো, ভালো করে দেখ। একটা বলছি যারা ক্যালকুলেশনটা শিখতে চায়, যারা শিখতে চায় না যারা, দরকার নেই দেখা। তাহলে একটা বলছি অসীম থেকে আর পর্যন্ত, তার তড়িৎ ক্ষেত্রটাকে কত লিখছি, ইউ ওয়ান, ডট করলে তো এমনি হয়ে যাবে, ইউ ওয়ান ডিআর লিখি, ভেক্টরাল লিখছি না, কারণ আলটিমেট ওটা ডট প্রোডাক্টে কস 0 1 হয়ে যাবে, প্লাস আর একটা ইন্টিগ্রাল বলছি, কারণ কি ই এর ভ্যালু গুলো আলাদা না, আর থেকে স্মল আর, এটাকে লিখছি ই টু ডিআর। এটুকু ভাঙা যায় কেন, একটা হচ্ছে অসীম থেকে আরে এলাম, মাইনাস তো সামনে থাকবে ছাড় না, এইটা ভাঙাটা বুঝতে পারলি কিনা। এবার দেখ নিজেরাই করতে পারবি, ই ওয়ান কত, যখন আমি বাইরের বিন্দু নিচ্ছি তখন ই ওয়ান কত ছিল, কে কিউ বাই আর স্কোয়ার, আর যখন ভেতরে নিচ্ছিলি তখন কত আসছিল, কে কিউ আর বাই আর কিউ, তাই তো। এই দুটো ভ্যালু আগের দিন ক্যালকুলেট করেছি, মনে করে দেখ। এই দুটো বসিয়ে দেয় ই ওয়ান আর ই টুর জায়গায়, দিয়ে ইন্টিগ্রেশনটা করলেই তো হয়ে যায়। আহামরি কিছু ক্যালকুলেশন নয়, কিন্তু কনসেপ্টটা বুঝতে হয়। একটা হচ্ছে অসীম থেকে আর একটা আর থেকে স্মল। আজকাল যারা নিডওয়ালাও আছিস করে রাখবি, কারণ আগের বছর যা কোশ্চেন এসছে সব, মানে অ্যাকচুয়ালি নিট হচ্ছে হাই ফাই লেভেলে চলে গেছে সব থেকে, ঠিক আছে। কোনটা? ও হ্যাঁ, ওই দুটো আধান একই আর, দুটো আধান আলাদা বসে দিচ্ছে, এটা কি বলবো, দেখে ইন্ডিকেশনটা কর দেখি। তুই অঙ্ক করছিস তো রে, এইটুকু ইন্ডিকেশন তো করা যায়, আমি ভ্যালু বলে দিলাম। শেষে মাইনাসটাকে বাইরে রাখ না, একদম শেষে বসিয়ে দেবো, কি আছে, মাইনাসটাকে ব্র্যাকেট করে বাইরে রেখে দেবো। বাকি ইন্ডিকেশন করলে তো শেষে মাইনাসটা বসিয়ে দিতে পারে। হতে পারে, কারণ ক্যালকুলেশন আমি অ্যাকচুয়ালি এখানে দেখাবো বলেই মহাকর্ষে দেখাইনি। কি রে প্রথমা, কি এত গল্প করছিস? এই মৌনিকা একটু পড়াশোনা করে হচ্ছিল, তাকে গল্প করাচ্ছিস, ঠিক আছে। ও একটা ভেবেছিল যে এবছর একটু পড়বে ঠড়বে। কিন্তু মৌনিকা পড়ছিস তো নাকি, একই রকম তাই তো, আগের থেকে উন্নতি হয়েছে তো। মিনিট 5 মিনিট অন্তত পড়া পারলেই হবে। আগে যা বলছিলি
5+, মানে প্রতিদিন হিসেব করবে 2 মিনিট করে পড়া বাড়াবে, তাই দেখবি সেমিস্টারের সময় সারাদিন হয়ে গেছে পড়াশোনা। এবার ফাঁকি দিস না। আর সিম্পল হিসাব দেখ, 11-12টা ভালো করে পড়লে রানিং এ কিছু একটা করে বেরিয়ে যাবি। এবার পরিষ্কার কথা দেখ, মানে কোনোদিন ভেবে দেখিস না, তোরা তো টাকা পয়সাটা ভালো বুঝিস সবাই। এবার ধর তুই 1 বছর ড্রপ দিলি, আমি ধরে নিলাম তো এই কোনো একটা যে জবটাই করবি পরে মাসে 50,000 টাকা পাবি, তাই তো? তাহলে 12 মাসে কত পাবি? 6 লাখ টাকা। 1 বছর ড্রপ দেওয়া মানে 6 লাখ লস। জীবন থেকে 6 লাখ টাকা কম পাবি, কারণ তোর রিটায়ারমেন্ট তো 60 বছরে। তাদের ভেবে দেখ, সবকিছু টাকা পয়সা দিয়ে ভাববি, দেখবি একটা আলাদা এনার্জি পাবি। কি রে, এসছে না আসেনি? এতটাও তো কঠিন ব্যাপার নয়, চেষ্টা কর। দেখ ফার্স্ট যদি এখানে আমি করি, আমি আলাদা করে করছি, তাহলে মাইনাস, এখানে যদি বসাস KQ/R², দেখ KQ-টাকে বাইরে বের করে দিই, এটা কত? 8⁻², ক্লিয়ার? তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করিস কি হচ্ছে? 8⁻²+1, নিচে কত হবে? -2+1, লিমিট বসবে কত? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। হলো প্লাস, ফার্স্টের টার্মটা করলাম, সেকেন্ড টার্ম কোথা থেকে কোথায় আসছিস? অসীম থেকে আরে আসছিস, তাহলে লোয়ার লিমিট ইনফিনিটি না? হ্যাঁ, না না, তুই যখন লিমিট বসাবি প্রথম আর তারপরে মাইনাস ইনফিনিটি, আপার মাইনাস লোয়ার, আপার মাইনাস লোয়ার। এবার এখানে যখন বসাবি দেখ একই রকম সামনে একটা মাইনাস আছে, তাহলে KQ/R³ বাইরে থাকলো, এটা ইন্ডিকেশন করলে কত হবে বল? R²/2, লিমিট বসবে কত? এই প্লাসটা লিখবো না, তাহলে এটা ভালো করে দেখ, এখানে একটা মাইনাস বাইরে গেল, এটা কত হয়ে গেল? 1/R, তাহলে KQ/R হচ্ছে, কারণ -1/∞ মানে 0। প্রথমটা থেকে কত বেরোচ্ছে? KQ/R মাইনাস, এটাই কত হচ্ছে দেখ, KQ/2 বের করে দে, 2R³, তাহলে কত? R² মাইনাস, এবার সলভ করলে হয়ে যাবে দেখ। কত দূর করে থেকে গেছি। এবার KQ/R³ মানে যেটা এই টার্মটা আছে, এই আগে মনে কর না যে KQ/2R³ তো আমাকে বাইরে রাখতে হবে, ওই পুরোটাকে কমন নিয়ে নে, দিলে এখানে কত গুণ হচ্ছে সেটা তো পেয়ে যাবি। তুই KQ/2R³ কে কমন নিয়ে নে, তাহলে এখানে যদি তুই কমন নিয়ে নিস, দেখ অ্যাকচুয়ালি কত আসছে, ওপরে আমাকে কি করতে হবে? R² বসাতে হবে একটা, আর একটা 2 বসাতে হবে, তাই না? তবে এটা আসবে 2R² মাইনাস এইটা, অলরেডি একটা মাইনাস ছিল, মাইনাস যদি গুণ করে দিস তাহলে দেখ R²টা প্লাস হয়ে যাচ্ছে তো, এই তো হয়ে গেল। তাহলে ভেতরে হচ্ছে 3R² মাইনাস R², কত দূর এসছে আর একটা লাইনও করতে পারে। তবে ক্যালকুলেশনটা, হ্যাঁ ক্যালকুলেশনটা কোনো কাজেই লাগে না, আস্তে আস্তে, কিন্তু কি ক্যালকুলেশনটা করলে দেখবি ফর্মটা তাড়াতাড়ি মনে থাকে। না মানে আমি লিমিট বলছি ওটা থেকে ওটা, কিন্তু ওটার তো আর ইন্টিগ্রেশন হচ্ছে না, ক্যাপিটাল আর তো কনস্ট্যান্ট। আমি যখন লিমিটে বসাই 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 মানে কি? তাহলে 2 থাকলে 2 এর ইন্ডিকেশন হবে, এটা তো হয় না। আমি বলছি মানটা এত থেকে এত, তার মানে তো ওইটার ইন্ডিকেশন হবে না, তাহলে ফাইনাল ফর্ম হচ্ছে এইটা। এবার ক্যালকুলেশন খুব একটা জটিল নয়, দেখে রাখতে পারিস, দেখে রাখলে কি হবে ফর্মটা তাড়াতাড়ি মনে থাকে,
আর না হলে ভুলে যাবি, অনেকবার দেখতে দেখতে মনে পড়বে। এবার এখান থেকে কি কোশ্চেন আসবে বলি, যদি আমি আগে বললাম যদি অ্যাডভান্স ছেড়ে দিস এই ফর্মে কোনো অঙ্ক দেবে না, গ্যারেন্টেড। বাদ বাকি যা পরীক্ষায় হবে কি দেবে তা তোকে বলবে, আমরা হেডিং কি করেছি, নিরেট অধাতব গোলক, বলবে নিরেট অধাতব গোলকের কেন্দ্রে বিভবের মান কত, এটা কোশ্চেন দেবে। তাহলে বের কর নিরেট অধাতব গোলকের কেন্দ্রে বিভবের মান কত। তাহলে যখন কেন্দ্রে বের করতে যাব তখন এখানে কি চেঞ্জ হবে, স্মল আরটা জিরো হয়ে যাবে, স্মল আর জিরো হয়ে যাবে। কেন্দ্র বলছি, ছবি দেখ, কেন্দ্রে যাওয়া মানে স্মল আর জিরো, এখানে স্মল আর জিরো বসিয়ে দে, তাহলেই তো হবে। তাহলে ওইটা সবাই খাতায় লিখে রাখ, কেন্দ্রে বিভবের মান, এটা কিন্তু পরীক্ষায় দেবে, কেন্দ্রে বিভবের মান। তাহলে এই রাশিমালায় স্মল আরটাকে জিরো বসিয়ে দে, এটা তাহলে কত হচ্ছে, 3r² হচ্ছে। জিনিসটা খুব মজাদার ফর্মে আসে, 3/2 KQ/R, খুব সহজে মনে রাখা যায়। তাহলে ভি সেন্টার ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি লিখি তাহলে 3/2 ভি সারফেস, তাই না? এটা অনেক সময় অনুপাত বের করতে দেয়। দেখ সেন্টারে কত আছে, 3/2 KQ/R, KQ/R কোথায় ছিল, পৃষ্ঠে ছিল। তাহলে আমাকে যদি বলে যে কেন্দ্রে বাই তলে সারফেসে অনুপাত কত হবে, 3/2। এইটা কোশ্চেন আকারে অনেক সময় দিয়ে দেয়, তখন তোর ক্যালকুলেশন করা থাকলে কি আছে, তুই চট করে উত্তরটা করতে পারবি, কারণ এত বড় ক্যালকুলেশন তুই পরীক্ষা এমনিও করতে পারবি না। তাহলে আলটিমেট ভি সেন্টার বাই ভি সারফেস কত হচ্ছে, তাহলে 3/2। এইটা কিন্তু বর্ষে দিতে পারে, এটুকুই কোশ্চেন দিতে পারে। হয়েছে, বেশ শুভম, বোঝা গেছে তো? ক্যালকুলেশন সোজা না কঠিন? বোঝা যাবে, শুধু লিমিটটা বুঝতে হয়। এবার এর গ্রাফ কেমন হবে কারোর মনে আছে? গ্রাফটা মনে আছে, সেই একটা প্যারাবোলা আর একটা হাইপারবোলা হয়, দেখ দেখলে আশা করি মনে চলে আসবে। মানে মহাকর্ষে আমি সব করিয়েছি, ওই জন্য একটু এটা রিপিট করবো না। তাই এই গ্রাফটা চেনা লাগছে তো, একটা প্যারাবোলা একটা হাইপারবোলা হয়। একদম মহাকর্ষে দেখবি পৃথিবীর জন্য আমরা একই গ্রাফ ড্র করেছিলাম। গ্রাফটা খাতায় করে রাখ। এই গ্রাফটাও না বুঝে আমরা করে ফেলি, না বুঝে করার মতো কিছু নেই, আমি বলে দিচ্ছি। মহাকর্ষ মানে বলেছিলাম, এই তো রিসেন্ট পড়ে এসেছি, অসুবিধা হওয়ার কথা নয়। এই পোর্শনটা কি হয় বল, এই পোর্শনটা হচ্ছে প্যারাবোলা। কারণ ভালো করে দেখ, ইকুয়েশন ভালো করে দেখ, এটা কি আসছে, y² বেরিয়ে যায় যে x, তাই তো? এটা কার, অধিবৃত্তের। তাহলে এই যে ওপরের পোর্শনটা হচ্ছে, এটা কি, অধিবৃত্ত। আর এই যে পোর্শনটা, এটা কি, পরাবৃত্ত। এটা কিন্তু ভেঙে ভেঙে জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষা, দুটো জিনিস জয়েন্ট হচ্ছে, গ্রাফটা দেখতে হয় যেন একরকম। ভেতরে হচ্ছে কি অধিবৃত্ত, বাইরে হচ্ছে পরাবৃত্ত। বিভবটাও শেষ হয়ে আসছে, বিভবটাকে দ্রুত করতে, দু একটা দিয়ে দেবো, দু একটা কোশ্চেন থাকবে। এবার এইখানে একটু ভ্যালু গুলো লিখে রাখবি, তাহলে ভ্যালু গুলো সহজে মনে রাখতে পারবি। এইটা কত হবে, এইখানে ভ্যালু লিখ, তাহলে কত হবে, KQ/R। এই ভ্যালুটা কত হবে, 3/2 KQ/R, একদম গ্রাফে লিখে রাখবি, তাহলে জিনিসগুলো আস্তে আস্তে করে মনে থাকবে। কারণ যে মহাকর্ষ ঠিক করে পড়েছি তার মহাকর্ষও পড়া হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, একই জিনিস ছিল তো। বাড়িতে গিয়ে মহাকর্ষের খাতা খুলবি একবার, সেম জিনিস ছিল। কি হয়েছে, বুঝতে বললাম 1 সপ্তাহ মতো পরে, পরের বৃহস্পতিবার ধরে রাখ, পরের বৃহস্পতি বা
ওই সোমবার যে কোনো ঠিক আছে না, সেই সোমবারই আমি করে দিচ্ছি, কিন্তু নাম্বার যদি কম এসছে এবার তড়িৎ ক্ষেত্র থেকেই 25টা কোশ্চেন, মানে হ্যাঁ পড়ানোর বাইরে কিছু নেই, পড়তে হবে তুমি। হ্যাঁ একদম, কিন্তু এখনো বল। আচ্ছা বল, এর আগের কেসটার গ্রাফ কেমন হবে তাহলে? ওটা তো নিজের আঁকা উচিত, যেটা ফাঁপা ধাতব বা অধাতব বললি, তার গ্রাফ কেমন হবে? সেই গ্রাফটা কেমন হবে? আমি দুটো কেস করলাম তো, এটা তো করি নিরেট করলাম, নিরেট অধাতব, ফাঁপা ধাতব বা অধাতবর গ্রাফটা তাহলে কেমন হবে? এইটা খালি থাকবে না, এইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এইরকম গ্রাফ হবে। এই তারপরে তার ভেতরটা কনস্ট্যান্ট, খাতা এঁকে নে, ওটাও ওর পাশে এঁকে রেখে দেবো, সারফেসে যা ভেতরেও তাই, বাইরে ফেরে যাই, এই তো ব্যাপার। ওটাও খাতা এঁকে রেখে দে, এইটুকু। আর দাঁত টাপ থেকে এক দুটো কোশ্চেন দিয়ে দেবে, করে রাখবি। হয়েছে এটা? আবার এইটা হয়ে গেল আজকে ক্লাস, মানে কি আজ থেকে, আজ ক্লাস থেকে আবার অনেক কিছু করতে পারবে, আবার 60 পড়া পড়ে গেল। হ্যাঁ এটুকু তো স্বীকার করবি যে বইটাতে যথেষ্ট ভালো কোশ্চেন আছে, ঠিক আছে? কারণ তুই অনেক অনেক বাজারের নামি দামি মডিউল কিনে নিয়ে আয়, সেই কোশ্চেন গুলোই কিন্তু ওরা কালেক্ট করে। এই জন্য রাইমাটি সায়েন্স করি, বাকিটা অনেকে বাকিরাও এরকম মডিউল বের করেছে, কিন্তু এত স্ট্যান্ডার্ড মডিউল কেউ করে না। আচ্ছা, হ্যাঁ, কিছু উত্তর ভুল আছে আমি মানছি, কিন্তু কোশ্চেন গুলো একদম ঠিকঠাক কালেকশন করে। মাঝে মাঝে তো সৌনকের মনে হয় মেনের পিআইকিউ থেকে যেই 60 কোশ্চেন কঠিন আছে। কারণ আমি আগেও বলেছি, যেই মেনের পিআইকিউ করবি অনেক কোশ্চেন আমি করিয়ে দিই, যদি খুলে দেখি অনেক কোশ্চেন আমি করিয়ে দিই। আচ্ছা নেক্সট আসি, এবার এবার একটু কনসেপ্ট ক্লিয়ার করার পাল। অনেক কিছু আজকে পড়ে নিয়েছি, আমি নতুন করে টপিকে যাবো না, এবার হচ্ছে একটু কনসেপ্ট ক্লিয়ার করবো, যা পড়েছি অ্যাকচুয়ালি তাও ঠিকঠাক করলাম কিনা। ফার্স্ট এই ছবিটা একেবারে, ছবিটা ওখানে নিয়ে যাই, তাই কি উত্তর উত্তর লেখা আছে দেখে নিন, রিক্স নেওয়া যাবে না। আর পরীক্ষায় শুধু ওই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে না। আগে ছবিটা এঁকে ফেল, এতক্ষণ যারা কথা বলছিল এবার তাদের উত্তর দেওয়ার পালা। ছবিটা আগে হাঁক, তারপর আসছি। পৌলমি তো এখনো হাসি থামাতে পারছি না। আচ্ছা এখানে কি জিজ্ঞেস করেছে? এখানে বলেছে ভি অফ এ কত হবে, ভি অফ বি কত হবে, কিছু নেই, তাহলে এই দুটোই হবে। এ বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত,
এগুলো বলে দিয়েছে সেল, সেল মানে ফাঁপা গোলক। তাহলে লিখে রাখবি ফাঁপা গোলক, তাহলেই হবে। ওই তো ভিএ ভিবি, শুধু লিখে রাখবি কি এ আর মানে এই যে দুটো গোলক নিয়েছি সেগুলো হচ্ছে ফাঁপা গোলক। আর শুধু বিভব পড়লেই হবে না, বিভবের কনসেপ্ট যদি পরিষ্কার না হয় এমনি অঙ্ক করতে পারবো না। দুটোই ফাঁপা, বলেছে স্পেরিক্যাল সেল মানে ফাঁপা গোলক, কারণ ফাঁপা নিরেটের উপর অনেক কিছু ব্যাপার আছে। তাহলে ফার্স্টে ভিএ কত হবে লিখে ফেল, প্রথম উত্তর দেবে প্রথমা, যেগুলো কথা বলছিল পরপর হচ্ছে সব দেখে রাখি, পড়ানোর সময় ভাবিস না যে চোখ থাকে না আমার কারণ। ছবি ভালো করে দেখবি, তিনটে আধান আছে, কেন্দ্রে একটা আধান আছে, সেটা বলিস না দেখি তুই। কেন্দ্রে আছে কিউ আধান, প্রথম গোলকটাতে মানে প্রথম ফাঁপা গোলকটাতে আছে কিউ 1, দ্বিতীয়টাতে কিউ 2, তার তিনটের জন্য বিভব আসবে, যে বিন্দুতেই ক্যালকুলেট কর। বল তাহলে কত হবে প্রথমে বল, আর কত সময় লাগে মানে কে কিউ বাই আর ফর্মুলা ধর, কত সময় যায়, তিনটে আধানের জন্য দূরত্ব কত কত সেটাই তো উত্তর, এখানে এইটুকুই কনসেপ্ট আছে, তিনটে আধানের জন্য দূরত্ব কত কত হবে। মৌনিকা ভাবছিস, এটা প্রবলেমই হবে, তিনটে যোগ হয়ে যাবে মানে কত, Q+Q1+Q2 বাই, কিরকম যোগ হয় এরকম করে, তুই প্রত্যেকটা আধানের জন্য বিভব লেখ না, তুই যোগ করতে যাচ্ছিস কেন, কে বলতে পারবি এটা, কে কথা হবে, K Q1/A কোথায়, ওইটা স্মল এস প্লাস K Q/R, ঠিক লিখলো, ঠিক লিখেছে, এখনো একটা টার্ম বাদ থেকে গেছে, K Q2/B, এটা কেন হবে না, কেন হবে না, এবার আসি কনসেপ্টে দেখ, আমি এই বিন্দুতে আছি, ভালো করে বল, এটা বিন্দু আধান, আমি বলছি তো এই তো আর লেখা আছে, তাহলে এটা বিন্দু আধান, বিন্দু আধান থেকে আর দূরত্বে কত, K Q/R, প্রথম টার্ম হয়ে গেল, কিউ এর কাজ শেষ, এবার কিউ আধানে আয়, তাহলে এখানে যা বিভব হবে এর ভেতরেও তাই হবে, তাহলে এখানে বিভব কত, K Q1/A, তাহলে এ বিন্দুর বিভব কত হবে, K Q1/A, Q1 এর জন্য হয়ে গেল, এখানে যা বিভব হবে এর ভেতরেও তাই হবে, কেন হবে না, কারণ এখানে যা বিভব হবে এই কেন্দ্র পর্যন্ত সব জায়গায় একই হবে, ফাঁপা গোলক, দুটো তো সেল নিয়েছি, আমার সেন্টার তো এখানে,
সেন্টার থেকে সমবিভক্ত, আমি প্রত্যেকটা আলাদা করে লিখছি, তার মানে কি 3টে আসবে। তার মানে এটাকে তুই সাজিয়ে এরকম লিখবি কে কিউ বাই আর, প্রত্যেকটা আধান নিয়ে ভাববি খালি। যদি আধানটা এইটুকু, মানে সিম্পল কনসেপ্ট ভাব, আধানটা যদি সেলের বাইরে চলে যায় তাহলে দূরত্ব, আর যদি সেলের ভেতরে থাকে তাহলে ওই সেলের ব্যাসার্ধ বলবে। এই তো ব্যাপার, এটাই তো আমার কনসেপ্ট। তাহলে ওই জন্য কি প্রথমের ক্ষেত্রে বিন্দু আধান, দূরত্ব বসেছে আর, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছে, ওর ভেতরে আছে, তাহলে ওর ব্যাসার্ধ বসে গেছে। 3 নম্বরের জন্য ওর ভেতরে আছে, ওর ব্যাসার্ধ বসে গেছে। এবার মাথা ঢুকে যেত, পরেরটা আসছে। সবাই ক্লিয়ার তো? আর এর পরের কোশ্চেন যখন দেবো আবার বলিস না যে আবার ভাবছি। ওকে, এই তো ব্যাসার্ধ দেওয়া আছে এইটা। হ্যাঁ, মানে আমার এখানে আধান আছে, তাহলে এখানে বিভব কত, কে কিউ টু বাই বি। তাহলে এখানে যা বিভব হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। মানে ওই জন্য তোকে জেনারেল ভাবে ভাবতে বললাম, সহজ ভাবে ভাববি কোনো একটা গোলকের, ফাঁপা গোলকের যখন ভেতরে বিন্দুটা নেবো তখন তার ব্যাসার্ধ বসে যাবে, আর যখন বাইরে বিন্দু নেব তখন সেই দূরত্বটা বসবে। এটাই তো ক্যালকুলেশন করে এলাম, ভেবে দেখ। মানে আমি শুধু পড়লে হবে না, কনসেপ্ট গুলোকে বসাতে হবে। কি শুভম, কি অসুবিধা বল? পরেরটা বি, তাহলে বি কি হবে সবাই লিখে ফেল, টাইম নেই, কোনো অসুবিধা নেই। বিটা, যারা বাকিরা লিখে নে লিখো, তারপর তোর থেকেই জানো। যারা বিটা লিখে নিয়ে এবার ভেবে চিন্তে আগে লিখে নে। এর জন্য প্রথম কি বললি, কে কিউ, কে কিউ ওয়ান বাই আর ওয়ান, অবশ্যই বাইরে। আচ্ছা, তারপর কে কিউ টু বাই বি, একদম কে কিউ বাই আর ওয়ান। এইটুকুই বোঝার, আর কিছু নেই। তাহলে ওটাকে একসঙ্গে যোগ করেও লিখে দিতে পারতি যে পুরো আধানটা একসঙ্গে আসছে। মানে তুই এটাকে এরকম লিখতে পারতি, কে কিউ প্লাস কিউ ওয়ান বাই কত আর ওয়ান প্লাস। খুব সোজা ব্যাপার, কিন্তু এগুলো বুঝি না বলেই কি হয়, পরীক্ষায় গিয়ে মার খাই। খুব ছোট ছোট জায়গাগুলোকে গুরুত্ব দিই না, খালি ফর্মুলার উপর গুরুত্ব দিয়ে চলে যাই আমরা। সমস্যা এখানেই। ঠিক আছে তো সবাই? আবার আসবে এরকম কোশ্চেনে, কোনো সমস্যা নেই। এটাকে লিখে নেয়। সেখানটা বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? ঠিক আছে, তোমার বোঝা গেছে তো? কি বলেছি, যেখানে বিন্দুটা নিবি সেই বিন্দুটা আগে দেখবি গোলকের বাইরে না ভেতরে। যদি বাইরে যায় তাহলে বিন্দুর দূরত্ব, আর যদি ভেতরে যায় গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে এই বিন্দুটা দেখ, কিউ থেকেও বাইরে আছে, কিউ ওয়ান থেকেও বাইরে আছে, ওই জন্য আমি দূরত্বটা কমন বসিয়ে দিচ্ছি আর ওয়ান। কিন্তু কিউ টুর বি এর ভেতরে আছে, ওই জন্য ওর ব্যাসার্ধ বসে। ভেতরে হলে পৃষ্ঠে চলে যাব, বাইরে হলে দূরত্ব বসাবো। তাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই লাইনটা লিখে রাখবো প্যাকেটে, যে ভেতরে হলে ব্যাসার্ধ বসাবো, বাইরে হলে দূরত্ব বসাবো। এই লাইনটা খালি লিখে রাখ, তাহলে সবকিছু হয়ে যাবে। নিজে বোঝার জন্য যেটা লেখার খাতায় লিখে রেখে দিবি। কিউ ওয়ান এর জন্য, কারণ কিউ ওয়ান এই পৃষ্ঠ পর্যন্ত তো সমবিভব। বাইরে যখন যাবি তুই ফর্মুলা কি লিখেছিস, কথা উল্টে দেখে আয় ফাঁপাগুলোকে। স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, কি লিখেছিস, কে কিউ বাই স্মল আর। তাহলে এর দূরত্ব কত, আর ওয়ান। আমি কি লাইনটা বললাম, যে ভেতরে হলে ব্যাসার্ধ, বাইরে হলে দূরত্ব। একদম সারা আজকে সারাদিন বলি, ভেতরে হলে ব্যাসার্ধ, বাইরে হলে দূরত্ব। লোক যারা হয়তো রাস্তায় বলে বলে যাচ্ছে সবে পাগল চলে যাচ্ছে, কি আছে তোর বোঝা নিয়ে কথা। দেখি এবার আরেকটা করি, একটু একটু বেশি কমপ্লিকেটেড লাগবে এরকম। এইটা করি, তাহলেই বুঝবো যে তোরা সব বুঝে গেছিস। ছোট ছোট জিনিস পরিষ্কার কর, অত তাড়াহুড়ো নেই। আগেই বলেছি যতটা শিখবি ঠিকঠাক শেখ, নাহলে দিনের শেষে ফিজিক্সের নামে বদনাম হবে। ফিজিক্স কঠিন, ফিজিক্স কঠিন নয়। এটার জন্য একই রকম বের করে দে, তাহলে আমাকে কি কি বের করতে বলছে একদম ঠান্ডা মাথায় করবি। ভি এ কত, ভিবি কত, ছবিটা আগে ঠিক করে আঁকবি। শুভম শেষে বলিস না আমি এটা লিখিনি, তুই ভুল করে দিয়ে দিয়ে অজুহাত দিয়ে দিবি। এই চারটে।
এখানে আমার কেন্দ্রে আধান দেয়, দেয়নি মানে দেয়নি, আমি লিখবো না। তিনটে ফাঁকা গুলোকে তিনটে আধান দেওয়া হয়, কেন্দ্রে কোনো আধান নেই। সবকটাই সেম না, সবকটা তো সেম হবে না, এ বি সেম হবে, এ বি সেম হবে। আর ভেতরে যেহেতু আধান দেয়নি, এ আর বি সেম হবে। এবং এইখান থেকেই আবার ধারকত্বের কনসেপ্ট আসবে, এই যে এটা বুঝতে হবে ভালো করে। কারণ এমনিও তোকে যে ধারকত্ব পড়াবো, এখানে কি সি সমান হয় কিউ বাই ভি, মানে বুঝতেই পারছিস ভি এরই খেলা। সি সমান কিউ বাই ভি, এর পরের চ্যাপ্টার যেটা আছে সেটা সি সমান কিউ বাই ভি। তার মানে ভিটা ভালো করে বুঝলেই কাজ হয়ে যাবে। ওই জন্য এইগুলো করাচ্ছে, এগুলো কিন্তু সব ধারকত্ব লাগবে। প্রথম দুটো সেম এসছে, কারণ প্রথম দুটোতে কে কিউ ওয়ান বাই সব আলাদা করে বসবে, তাই না? কে প্লাস কে কিউ টু বাই বি প্লাস কে কিউ থ্রি বাই সি। কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবি। সি এরটা কি হবে, প্রথম দুটো বি হয়ে যাবে, কারণ আমি এখানে পৌঁছে গেছি। তাহলে হবে কে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই বি প্লাস কে কিউ থ্রি বাই সি। আর 3 নম্বরে সব সি হয়ে যাবে। তো ব্যাপার মানে একটু যদি ফিজিক্স, ওই জন্য তো ফিজিক্স যদি কাউকে বুঝিয়ে দেওয়া হয় না, তারপরে তুই আর্টস কমার্স যেখানে দিয়ে দেয় লোক পেরে যাবে, পারবে না। তাই লোকে যদি এরকম বুঝিয়ে দিস, এরকম একটা অঙ্ক দিস, তার জন্য বুদ্ধি লাগে। এই সাবজেক্টে হচ্ছে এরকম, বুঝলে সব থেকে সোজা, না বুঝলে সব থেকে কঠিন। মাথা খারাপ করে দেবে তুই যখন দেখবি তোর পাশের জন এরকম লিখে যাচ্ছে, কি লিখছে রে বাবা, কি লিখছে, কেন লিখছে, বহু কিছু কোশ্চেন আসবে। হ্যাঁ এখানেও করছি, কিন্তু ফিল্ড ক্যালকুলেশনে যখন বের করছিলি তখন ভেতরে কিন্তু এরকম সমান হচ্ছিল না, এখানে সমান হচ্ছে, এই কনসেপ্টটা আছে। ওখানে তো শূন্য হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সমান হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আধানটা পৃষ্ঠে চলে যাচ্ছে, ভেবে দেখ। সোজা ভাষায় বললে আধানটা পৃষ্ঠে চলে যাচ্ছে। আর বাড়িতে কি আবার এই ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করবি, অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি কি, আধানটা পৃষ্ঠে চলে যাচ্ছে, ওই জন্য একই ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। হয়েছে। নেক্সট আস, পরের দিন আজকে বিভাবের যা কিছু করে নেওয়া যায় করে নি, হয়েই এসছে। আর মোটামুটি বুঝে গেছিস, এবার একটা কোশ্চেন দিই, এটা পেরে যাবি। এটা হোমওয়ার্ক করে রাখতো, পড়াচ্ছি না এখন, পরের দিন দেখবো। সোজা কোশ্চেন করেই কি হবে, আরো দুটো জিনিস শেখাতে হবে তো। এটা কোনো কোশ্চেনই না, তবু লোকজন ভুল করে। ব্যাপারটা হচ্ছে না বোঝার জন্য ভুল করে। এটা উত্তর কত হবে? এ বিন্দুতে বিভব কত? এ 105 বললো। আচ্ছা 105ই কেন বললি আর 100 কেন বললি? আসি, কিন্তু যে 5 বললো সে তো 5 টাকা ভিতরে ধরেছে। যে 5 বললো তার মানে কোথায় গন্ডগোল হলো, যে 5 বলেছে দেখ ভালো করে, আমি যখন এটা বসাই আমি যদি ব্যাসার্ধ ধরে নিতাম, এইটা এ এইটা বি, এবার কোশ্চেন হচ্ছে 100ই হবে। কেন বলি, কারণ এই যে 100টা হিসাব আছে এর মধ্যেই 5 আছে, এই যে 100টা হিসাব হয়ে আছে এর মধ্যেই তো 5 আছে।
তাহলে উত্তর কিন্তু 100 হবে। এটাও লোকজন ভুল করে, কারণ 105 করে আসবে মোটামুটি। 100 জনের 90 জন দেখবি 105 উত্তর করে এসছে। কিছু করার নেই, কারণ হ্যাঁ যোগ করে দেবো। আরে আমি যখন এখানে দেখছি এই 5 এখানে বিভব, মানে কি এই বিভবটা এর মধ্যেই আছে, তাহলে এখানে কত হবে? 100ই হবে। ক্লিয়ার? হোমওয়ার্ক দিয়েছিলাম, যাও বলে দিলাম। এটা সোজা জিনিস, মানে পরীক্ষায় তোদের এরকমই কিছু কোশ্চেন দেবো আর কি, সাবধান থাকবি, পড়বি ভালো করে। এটা আঁকা হয়ে গেছে তো? আর একটা কোশ্চেন দেওয়ার আছে, এইটা এটা খেয়াল করতে। আগে দাঁড়া, একটু বড় করেই নিয়ে যাই। এইখানটা ভুল করে এখানে একটু শিখতে হবে। এটাকে এইদিকে শিফট করে দিই, তাহলেই হবে। প্রচুর বড় বোর্ড আছে, লিখে শেষ করা যাবে। আচ্ছা, এখানে কি বলেছে আগে স্পেয়ারটা ভালো করে দেখ। দুটোতে আধান দেওয়া আছে Q1 আর Q2। তোকে বলেছে ভি ইন ভি আউট, মানে কি ভেতরেরটাকে ইন বলছে, বাইরেরটাকে আউট বলছে। তাহলে ভি ইন মাইনাস ভি আউট কত? এবং এখানে যে দুটো কনসেপ্ট করাবো, যাদের মাথায় ওইটা ঢোকেনি না যে 5টা বাদ যাচ্ছে, তাদের মাথাতেও ঢুকে যাবে। আরেকটু ওয়েট কর, যারা ভাবতে এখনো পারিসনি যে কেন 5 বাদ যাচ্ছে। অঙ্ক করতে করতেই শেখা যায় সব। এটাকে লিখে ফেল, এবি দিয়ে লিখে ফেল। করেছিস, বের করেছিস? কত এসছে? বিয়োগ করতে হবে তো। কত বলছিস? কে মাইনাস K Q2/V। এটা কার জন্য? এক একটা পয়েন্ট বলছিস না পুরোটা বিয়োগ করে বলছিস? এ বিন্দুর বিয়োগ কত? আবার কি যেন গল্প বানিয়েছিস তুই? এ বিন্দুর বিয়োগ কত হবে? Q2 তো থাকার কথা নয়, থিওরি বলছে Q2 থাকবে না। আমি আসি, এ বিন্দুর বিয়োগ লিখি। ভি এ আগের মতো করে লেখ, K Q1/A, K Q1/B, একদম। Q2 থাকার কথা নয়। যখন ভি লিখবি তুই একদম ভেঙে ভেঙে লিখ, K Q1/A, এটা কত হবে? প্লাস K Q2/B, এ বিন্দুর বিভব। এবার যখন তুই বি বিন্দুতে লিখবি, মানে ভি আউট যখন লিখবি, হ্যাঁ, তাহলে K Q1/B, মানে এগুলোকে ইন আউট করে রাখ, যেহেতু কোশ্চেন এভাবে দেওয়া আছে। এটা আউট। দেখ এখানে কনসেপ্টটা আরো পরিষ্কার হবে। প্লাস K Q2/B। এবার যখন তুই পার্থক্য বের করিস না, আমরা ভি যখন লিখি সেটা বিভব পার্থক্য, কখনো বিভব না। যখন পার্থক্য বের করছিস দেখ Q2 কেটে বেরিয়ে যাচ্ছে, Q2 কেটে বেরিয়ে যাচ্ছে, শুধু Q1 থাকছে। আর স্পষ্ট বলছি না, এরপর আর একটা অঙ্ক দেবো তো, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর বলে দিবি। কারণ আবার রাশিমালা আলটিমেট এসছে কি K Q1, এটাকে দুটোকে বিয়োগ করে দে। K Q1 1/A মাইনাস 1/B। এটাও অপশন আকারে দিতে পারে, করে রাখ। এটা হয়েছে সবার? সোজা জিনিস, আমি বলেইছিলাম বিভব অনেক সোজা, অনেক সোজা, যদি একটু বুঝে করলে। বাড়ি থেকে আর একটু অভ্যাস করবি, দেখবি একদম কোশ্চেন দেখে দেখে উত্তর করতে পারছিস কিভাবে। তাহলে এইটা কি হবে? এটাও দেখে দেখে উত্তর করা যায়, দেখি। ফিজিক্স তো দেখে দেখে উত্তর করার মতো, ফিজিক্সে পড়তে হয় না। এখানে কি বলেছে? প্রাথমিকভাবে ভি মাইনাস ভি আউট কত? ভি প্রাথমিক অবস্থায়, মানে যে ছবিটা দেওয়া আছে সেখানে ভি মাইনাস ভি আউট কত? ভি। এবার বলেছে ইফ আউটার স্ফিয়ার ইজ গিভেন বাই 4Q, বাইরের গোলকটাকে 4Q আধান দেওয়া হলো, তাহলে ভি ইন মাইনাস ভি আউট কত হবে?
কি হবে, আগেরটাতেই কনসেপ্ট দেখালাম। ওই জন্য আমি চুপ করে গেলাম, তাও বুঝে গেছি দোকানে কথাটা বলা উচিত হয়নি আমার। না বলে কিন্তু অনেকেই বলতে পারতি না। কোশ্চেন ওই জন্য একটু কনসেপ্ট বুঝতে হবে। দেখ, এটা দেখেই উত্তর করা যায়। তাহলে ওই আগেরটাতেই তুই বুঝতে পেরেছিস, একদম খাতার পাশে লিখে রাখ ওই আগের কোশ্চেনে, যে বিভব পার্থক্য সর্বদা ভেতরের গোলকের আধানের উপর নির্ভর করে, বাইরের গোলকের আধানের উপর নয়। আর এখন মনে আছে, পরীক্ষার সময় আবার মাথায় আসবে না। বিভব পার্থক্য সর্বদা কি হয়, ভেতরের গোলকের আধানের উপর নির্ভর করে, বাইরের গোলকের উপর নয়। এই জন্যই আমি প্রথম অ্যান্সারটা 100 লিখেছিলাম। এবার রিলেট কর, এই জন্যই আগেরটাতে শুধু Q1 এসেছিল, এই জন্যই এখানে বিভব একই হলো। আশা করি এবার কারোর মনে আর কোশ্চেন নেই কেন 105 হয়নি। কারণ ওটা যখন তুই বিভব পার্থক্য করতে তো 5টা এমনিও কেটে যেত, 5টা থাকতো না। ওকে, এবার যদি এই কোশ্চেনটাকেই রিপিট করে দে, যদি বাইরের গুলোকে ভিতরের গুলোকে 4Q দিতাম, 4B হয়ে যেত। খাতায় লিখে রেখে, আর একই কোশ্চেন লেখ, যদি ভেতরের গুলোকে 4Q আধান দেওয়া হয়, তাহলে বিভব পার্থক্যের মান কত হয়ে যাবে, 4B হয়ে যাবে। বহু কিছু শিখিয়ে দিলাম একটা ক্লাস। সব বোঝা গেছে তো? এবার শুধু বাড়ি থেকে এটা অভ্যাস করতে হবে। টেক্সট বই একটু দেখবি, উদাহরণ গুলো দেখবি। যা কিছু করেছি সব উদাহরণে পাবি নয়, কিন্তু পাবি, মানে যেগুলো পাচ্ছিস সেগুলো একটু দেখ, হয়ে যাবে বিভব। মানে আজকে বিভব শিখিয়েছি, পরের দিন বুঝতেই পারছিস না অ্যাকচুয়ালি পুরোটাই পড়া হয়ে গেছে। স্থিতিশক্তি কি, শুধু এর সঙ্গে আধান গুণ হবে। আর পরের দিনে নিউমেরিক্যাল গুলো নিজেরাই করতে পারবি, বিভবটা পড়া থাকবে। ওকে।